গুড আফটারনুন। আমরা অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ স্টিল ট্রাস এন্ড প্লেট গার্ডারের আজকে হচ্ছে টেনশন মেম্বার ডিজাইন দেখবো। আমরা গত ক্লাসে এভাবে বলেছিলাম যে স্টিল ট্রাসে আইদার কম্প্রেশন মেম্বার অথবা টেনশন মেম্বার, আবার লোড কম্বিনেশনে ডিপেন্ড করে একই মেম্বার কখনো টেনশনে থাকতে পারে, আবার কখনো টেনশনে থাকতে পারে। তো ওই একই মেম্বারকে দেখা যাচ্ছে আমার টেনশন মেম্বার হিসেবে ডিজাইন করতে হচ্ছে, আবার কম্প্রেশন মেম্বার হিসেবে ডিজাইন করতে হচ্ছে। তো আমার যেহেতু আলটিমেটলি ট্রাস্ট ডিজাইনে কম্প্রেশন মেম্বার এবং টেনশন মেম্বার আসবে, এছাড়া কানেকশনও আসবে। তো আমরা শুরুতেই আগে আসলে এই কম্পোনেন্ট ডিজাইন শিখে যাব। তার মানে কিভাবে একটা টেনশন মেম্বার, স্টিল টেনশন মেম্বার ডিজাইন করতে হয় সেটা শিখে যাব। অনুরূপভাবে আমরা টেনশন মেম্বারের পরে কিভাবে স্টিল কম্প্রেশন মেম্বার ডিজাইন করতে হয় সেটা শিখবো। তারপর স্টিল ট্রাস্ট ডিজাইনে যাব। অবশ্য আমাদেরকে তখন কানেকশন ডিজাইনও শিখতে হবে। তো ট্রাস্ট ডিজাইনের যখন মেম্বার ডিজাইন শেষ করব ট্রাসের, তখন আমরা কানেকশনটাও দেখব। আর শেষে তো প্লেট গার্ডার ডিজাইন, সেটাও শিখবো সেমিস্টারের শেষের দিকে আর কি। তো আজকে আমরা রিভিউ করব হচ্ছে ট্রাসের টেনশন মেম্বার ডিজাইন। তো ডিজাইনের কিছু ক্রাইটেরিয়া আমরা গত ক্লাসে আলোচনা করেছি। স্ট্রাকচারাল স্টিল ডিজাইনেরও কিছু ক্রাইটেরিয়া আমাদের আজকে শিখতে হবে। আমরা গত ক্লাসে জেনারেলাইজড ডিজাইন ক্রাইটেরিয়া, ডিজাইন ডিসকাশন সেগুলো একটু আলোকপাত করেছিলাম। আজকে স্ট্রাকচারাল স্টিল ডিজাইনের আসলে যে মেইন ফিলোসফি প্লাস হচ্ছে ডিজাইন ক্রাইটেরিয়া সেগুলো আমরা একটু দেখব। তো স্ট্রাকচারাল ডিজাইন আমরা আসলে কি 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 স্টেপ ফলো করি এক কথায়, বা স্ট্রাকচারাল ডিজাইন বলতে কি বোঝায় এখানে সে সম্পর্কে একটু আলোকপাত করা আছে। তোমাদের অন্যান্য ক্লাসেও আমরা বলেছি। জাস্ট একটা সেন্টেন্সে যদি আমরা বলতে চাই, দেখো, দ্য স্ট্রাকচারাল ডিজাইন অফ বিল্ডিংস whether of steel, structural steel or reinforced concrete requires the determination of the overall proportions and dimensions of the supporting framework and the selection of cross sections of individual members. তো এই ডিজাইন আসলে আমরা যেটা স্ট্রাকচারাল ডিজাইন বলতে যেটা বুঝি, এখানে দেখো ডেফিনিশনটা হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইনের। তো স্ট্রাকচারাল ডিজাইনের আগে আমরা আসলে আম, কি বলে আর্কিটেকচারাল ডিজাইন যেটা আমরা বলবো, প্ল্যান, তারপরে হচ্ছে এটার পার্সপেক্টিভ ভিউ সেটা কেমন হবে সেগুলো আমরা আর্কিটেক্টদের কাছ থেকেই পাবো। এখানে পরের সেন্টেন্স গুলাতেই বলা আছে, একটু ইম্পর্ট্যান্ট, আমি আসলে এই জন্য বলে যাচ্ছি। In most cases, the functional design, including the establishment of number of stories and the floor plan, will have been done by an architect, and the structural engineer must work within the constraints imposed by the design. তাহলে তুমি আসলে যে আমরা গত ক্লাসে এভাবে বলেছি যে স্ট্রাকচারাল যে জিওমেট্রি, ফ্লোর হাইট, আমার কলামের স্পেসিং, বিম লাইন অর্থাৎ গ্রিড লাইন, এসব কিন্তু আমরা আসলে আর্কিটেকচারাল ডিজাইন থেকে পাবো। অনুরূপভাবে লোড ক্যালকুলেশনেও আমরা দেখব যে আর্কিটেক্ট আসলে কি ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করতেছে, তার উপরে ডিপেন্ড করে আমাদেরকে ডেড লোড ক্যালকুলেট করতে হবে। প্লাস হচ্ছে এটার স্ট্রাকচারাল সরি ইউজ যেটা আর কি, পারপাস, কি পারপাস এটা ইউজ হবে তার উপরে ডিপেন্ড করে লোড, লাইভ লোড আসবে, লোকেশনের উপরে ডিপেন্ড করে উইন্ড লোড, আর্থকুয়েক লোড এভাবে আসবে। তো আর্কিটেকচারাল ডিজাইন থেকে স্ট্রাকচারাল ডিজাইন কিন্তু ডিফারেন্ট। তো এখানে আসলে দেখো পার্সেন্টেজ আরো ইন্টারেস্টিংলি ভাবে বলা আছে, আইডিয়ালি দ্য ইঞ্জিনিয়ার এন্ড আর্কিটেক্ট উইল কোলাবোরেট থ্রু আউট দ্য ডিজাইন প্রসেস টু কমপ্লিট দ্য প্রজেক্ট ইন অ্যান এফিশিয়েন্ট ম্যানার। তার মানে এফিশিয়েন্ট ডিজাইন যদি করতে চাও, আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের মধ্যে আসলে মানে ব্রড কোলাবোরেশন থাকতে হবে। দেখা যাচ্ছে আর্কিটেক্ট আসলে এমন কিছু চুজ করেছে তার আর্কিটেকচারাল ফাংশন অথবা অ্যাস্থেটিক্স এর জন্য, দেখতে সুন্দর হওয়ার জন্য, কিন্তু সেটা স্ট্রাকচারালি আসলে এফিশিয়েন্ট না। মানে স্ট্রাকচারালি এটা যদি সেফ, সার্ভিসেবল, ডিউরেবল করতে চাই তখন কস্ট অনেক বেড়ে যায়। তো তখন আর্কিটেক্টের সাথে কনসাল্ট করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট আসলে মিউচুয়াল একটা পয়েন্ট আগাতে পারে যে আমরা সৌন্দর্য নষ্ট করব না, আবার স্ট্রাকচারাল এফিসিয়েন্সি যেটা বা স্ট্রাকচারাল রিকোয়ারমেন্ট যেগুলো সেগুলো স্যাক্রিফাইস না করে আবার ইকোনমিক্যাল ডিজাইন করতে চাই। তো ডেফিনেটলি দুজনের মধ্যে আসলে কোলাবোরেশন থাকতে হবে। ইন ইফেক্ট, হাউএভার, দ্য ডিজাইন ক্যান বি সামড আপ অ্যাজ ফলোস। দেখো ডিজাইনের ডেফিনিশনটা আবার একটু একটু রিরাইট করা হচ্ছে। দ্য আর্কিটেক্ট ডিসাইডস হাউ দ্য বিল্ডিং শুড লুক। বিল্ডিংটা আসলে দেখতে কেমন হবে সেটা আর্কিটেক্ট ডিফাইন করবে। আর ইঞ্জিনিয়ার কি করবে, দেখো, দ্য ইঞ্জিনিয়ার মাস্ট মেক শিওর দ্যাট ইট ডাজন্ট ফল।
তাহলে আর্কিটেক্ট অনেক সময় আমরা বিভিন্ন পোস্টে দেখি যে আর্কিটেক্ট আসলে শুধু বিল্ডিংটা বাইরের থেকে দেখতে কেমন দেখাবে সেটা যেমন ডিজাইন করে, প্লাস হচ্ছে ভিতরের অ্যামেনিটি গুলাও সে সুন্দর করে ফুটিয়ে তোলে। আর স্ট্রাকচারাল ডিজাইনার আসলে এই স্ট্রাকচার যাতে টিকে থাকে, এটা সার্ভিস লাইফ পর্যন্ত যেন এটা উইদাউট এনি ডেফিসিয়েন্সি এটা সার্ভিস দিতে পারে, সেটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার যারা আর কি তারা এনশিওর করে। Although this distinction is an overset simplification, it affirms the first priority of the structural engineer, safety. তো আমি গত ক্লাসে আমরা লিখেছিলাম যে স্ট্রাকচারাল ডিজাইনের ফার্স্ট ক্রাইটেরিয়া কি আসলে? ফার্স্ট হচ্ছে সেফটি, ডিজাইন ক্রাইটেরিয়া সেফটি ছিল। তার মানে তুমি যে স্ট্রাকচার ডিজাইন করবা সেটা এটার সার্ভিস লাইফে যত ধরনের অ্যাডভার্স ইফেক্ট আসতে পারে, যত ধরনের লোড আসতে পারে, সবগুলাই সে স্যাটিসফ্যাক্টরলি ক্যারি করবে। সো সেটাই ছিল হচ্ছে সেফটি। তো সেফটি রিকোয়ারমেন্ট বেসিক্যালি আমরা কি ছিল যে লোড ইফেক্ট। লোড দিয়ে আমরা আসলে লোড ইফেক্ট বলবো। এক্সটার্নাল লোডের যে ইফেক্ট গুলা, কোনো একটা স্ট্রাকচার উপর এক্সটার্নাল যে লোড আসে সেই লোডের ইফেক্ট হয় অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট আর হচ্ছে টরশন। তো সেই লোড ইফেক্টটা অবশ্যই রেজিস্ট্যান্সের চেয়ে কম হতে হবে, তাই না? এটা হচ্ছে সেফটির ফার্স্ট রিকোয়ারমেন্ট। আমরা যেভাবে লিখি অনেক সময় যে পি এন ফর এক্সাম্পল মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু পি ইউ। এই যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে লোড ইফেক্ট। বা আমরা এইভাবে বলি যে ডিমান্ড রেজিস্ট্যান্সের চেয়ে ডিমান্ড অলওয়েজ স্মলার হবে, বা রেজিস্ট্যান্স ডিমান্ডের চেয়ে বেশি হবে, এরকম আমরা বলতে পারি। এগেইন এগুলা ইফেক্ট গুলা কি কি হয়? অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট আর হচ্ছে টরশনাল মোমেন্ট, এই চারটা ইফেক্টই সাধারণত আসে। তো ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আমাকে স্ট্রাকচার সেভ করতে হবে। সেকেন্ড সেকেন্ড আরো কতগুলো ক্রাইটেরিয়া আমরা 2 নম্বরে কি লিখেছিলাম? 2 নম্বরে লিখেছিলাম হচ্ছে সার্ভিস অ্যাবিলিটি, তাই না? সার্ভিস অ্যাবিলিটিটাও চলে আসবে, দেখো সার্ভিস অ্যাবিলিটি। তার মানে আমার স্ট্রাকচার ডিফ্লেকশন এটা খুব বেশি হতে পারবে না, প্লাস হচ্ছে রিইনফোর্সড কংক্রিট যদি হয় এটাতে এক্সেসিভ ক্র্যাক হতে পারবে না, আবার এটা ভাইব্রেশনও হতে পারবে না, এক্সেসিভ ভাইব্রেশন হলে আমরা কমফোর্ট ফিল করব না, ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো। আদার ইম্পর্টেন্ট কনসিডারেশনস ইনক্লুড সার্ভিস অ্যাবিলিটি। দেখো এই যে চলে আসতেছে যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কি কনসিডার করতে হবে? হাউ ওয়েল দ্য স্ট্রাকচার পারফর্মস ইন টার্মস অফ অ্যাপিয়ারেন্স এন্ড ডিফ্লেকশন অ্যান্ড অলসো ইকোনমি। আমাদের এই যে 3 নম্বর ক্রাইটেরিয়া ছিল হচ্ছে ডিউরাবিলিটি, এটা লং টার্ম হতে হবে অবশ্যই। তারপরে ক্রাইটেরিয়া ছিল কনস্ট্রাক্টিবিলিটি, আমরা যেটা কনসিডার ডিজাইন করব সেটা অবশ্যই কনস্ট্রাক্টিবল হতে হবে, এমন কিছু ডিজাইন করলাম যেটা কনস্ট্রাক্টিবল না হবে না। তারপরে হচ্ছে আমরা সাস্টেনেবিলিটির কথা বলেছিলাম যে এখন আমাদের প্রত্যেকটা ডিজাইনে সাস্টেনেবিলিটি একটা ইম্পর্ট্যান্ট এলিমেন্ট হওয়া উচিত। যেটা আমি করব সেটা যেন সাস্টেইনেবল হয়, মানে এনভায়রনমেন্টাল অ্যাডভার্স, মানে ক্ষতি না করে, আসলে এনভায়রনমেন্টের উপর অ্যাডভার্স ইফেক্ট না করেই আমরা কিভাবে লং টার্মের জন্য, লং টেকসই উন্নয়নের জন্য, মানে দীর্ঘমেয়াদী যে আমাদের উন্নয়ন বা সাস্টেনেন্স দরকার সেটার জন্য কিভাবে ডিজাইন করতে হবে সেটা একটা এলিমেন্ট হওয়া দরকার। লাস্টলি গিয়ে আমাদের আসে হচ্ছে ইকোনমি। এরপরে দেখো এই সেই সেন্টেন্স গুলো আসছে, an economical structure requires an efficient use of materials and construction labor। এই সেন্টেন্স গুলো আসলে ইম্পর্টেন্ট। তুমি স্ট্রাকচারাল কনস্ট্রাকশন এর উপর আসলে দুইটা জিনিসের ইম্পর্টেন্স থাকে কস্টের উপরে। একটা হচ্ছে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল আর একটা হচ্ছে কস্ট। অনেক সময় হয় যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের চেয়ে কনস্ট্রাকশনে যে লেবর লাগে আর কি, বা যে ইকুইপমেন্ট গুলা লাগে সেগুলোর চার্জই বেশি হয়ে যায়। তো এমন হতে পারে সাধারণত রিইনফোর্সড কংক্রিটে আমরা যদি বলি যে ম্যাটেরিয়ালই সাধারণত 60 to 70% কস্ট হয়। আর বাকিটা হচ্ছে লেবার কস্ট। কিন্তু এমন এমন অনেক স্ট্রাকচার আছে যেগুলাতে ম্যাটেরিয়ালের তুলনায় আসলে লেবার কস্ট বা কনস্ট্রাকশন কস্ট আমরা ওভারঅল বলবো সেটা হচ্ছে বেশি হয়ে যায়। তো সবসময় যে তুমি ম্যাটেরিয়াল কম ইউজ করলেই ইকোনমিক হবে, নট নেসেসারিলি। কিন্তু জেনারেল রিকোয়ারমেন্ট হচ্ছে মানে বেশিরভাগ স্ট্রাকচারেই ম্যাটেরিয়ালই আসলে গভর্ন করে। তার মানে আমরা অবশ্যই ম্যাটেরিয়াল সেভিংস করতে পারলে ইকোনমিটা অর্জিত হবে, এটা আমাদের মাথায় থাকবে। বিশেষ করে স্ট্রাকচারাল স্টিলের জন্য আমরা যখন সেকশন সিলেক্ট করব তখন দেখব যে কোন সেকশন আসলে এফিশিয়েন্ট বাট সেটার ওয়েট কম দিচ্ছে। তার মানে স্টিলের পার ফিটে ইউনিট, পার ফিটে ওয়েট যেটা আরকি, বা পার মিটার লেন্থ এ ওয়েট যেটা সেটা যত কম আমার আল্টিমেটলি ম্যাটেরিয়াল তত কম লাগবে। তো আমি ২ টা জিনিস ইকোনমি অর্জন করতে পারি। এক হচ্ছে লেস কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ইউজ করব, আরেকটা হচ্ছে লেস লেবার ইউজ করব। তাহলে ২ টাই আমার টার্গেট। কিন্তু এমন হতে পারে যে লেস ম্যাটেরিয়াল ইউজ করতে গিয়ে আসলে কনস্ট্রাকশন কস্ট বেড়ে যাচ্ছে, লেবার কস্ট বেড়ে যাচ্ছে। আবার ভাইস ভার্সা হতে পারে। তো এফিশিয়েন্ট ডিজাইন এবং ইকোনমিক ডিজাইনের জন্য ২ টাই তোমাকে আসলে কনসিডার করতে হবে।
Although this objective can usually be accomplished by a design that requires a minimum amount of material, savings can often be realized by using more material if it results in a simpler, more easily constructed project. যেটা বললাম দেখো এই সেন্টেন্সে সেটা বলা আছে। In fact, materials account for a relatively small portion of the cost of the typical steel structure as compared with labor and others cost. দেখছো খেয়াল করে, স্টিলেও আসলে ম্যাটেরিয়ালের তুলনায় কনস্ট্রাকশন কস্ট অনেক সময় কাভার করে আর কি বেশি হয়। তো আমাদেরকে অবশ্যই দুইটাই মাথায় রাখতে হবে। আমি যখন একটা স্ট্রাকচার ডিজাইন করব, আমার স্ট্রাকচারে শুধু ম্যাটেরিয়াল কম লাগতেছে সেটা না, বরং আবার খেয়াল করব যে কনস্ট্রাকশনে সেটা বেশি খরচ আসবে কিনা। A good design requires the evaluation of several framing plans, that is different arrangements of members and their connections. খেয়াল করো, আমি যে একটা এমন একটা স্ট্রাকচার ডিজাইন করতে পারি যে আম, আমি হয়তো সিম্পলি সাপোর্টেড বিম সব সব জায়গায় ইউজ করলাম, কলামের সাথে বিমের যে কানেকশন সেটা সিম্পল কানেকশন করলাম, তাহলে ডেফিনেটলি সিম্পলি সাপোর্টেড বিমের ডিফ্লেকশন ফিক্স সাপোর্টেড বিমের ডিফ্লেকশনের প্রায় 5 গুণ বেশি হয়। তো দেখা যাচ্ছে সার্ভিসিবিলিটি চেক দিতে গিয়ে তোমার আসলে সেকশন সাইজ অনেক বেড়ে যাচ্ছে। অথচ তুমি যদি কানেকশনকে সিম্পলি সাপোর্টেড না করে ফিক্স সাপোর্ট করে দিতে, তাহলে এখানে সার্ভিসিবিলিটির জন্য এত বড় সাইজ এত আসতো না। তো আমাকে আসলে স্ট্রাকচারাল সিস্টেম চয়েস স্ট্রাকচারাল সিস্টেম এর উপরে যেমন আমার কস্ট নির্ভর করে, প্লাস হচ্ছে আমি কি ধরনের জয়েন্ট ইউজ করতেছি সেগুলোর উপরও স্ট্রাকচারের টোটাল কস্টটা ডিপেন্ড করবে বা তার পারফরমেন্স ডিপেন্ড করবে। ঠিক আছে, আমি আবারও পড়ছি, এটা ইম্পর্টেন্ট দেখো। এ গুড ডিজাইন রিকোয়ার্স দ্য ইভালুয়েশন অফ সেভারাল ফ্রেমিং প্ল্যানস। আমি কয়েক ধরনের ফ্রেমিং প্ল্যান আসলে অ্যাডপ্ট করে আমার টোটাল কস্ট আলটিমেটলি যাচাই করতে পারি যে কোনটা মোর এফিশিয়েন্ট ডিজাইন দেয় এবং কোনটা আসলে আম, সবচেয়ে ইকোনমিক ডিজাইনও প্রোভাইড করে, আমরা সেটা চেক করতে পারি। সো এখানে আবারও পড়ছি, এ গুড ডিজাইন রিকোয়ার্স দ্য ইভালুয়েশন অফ সেভারাল ফ্রেমিং প্ল্যানস, দ্যাট ইজ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস অফ মেম্বার্স অ্যান্ড দেয়ার কানেকশনস। In other words, several alternative designs should be prepared and their costs compared. তো তুমি আমরা ট্রাস্ট ডিজাইনের কথাই যদি বলি, ফর এক্সাম্পল আমরা বিভিন্ন টাইপের ট্রাস্ট জানি। তোমরা স্ট্রাকচার অ্যানালাইসিস ওয়ানে হয়তো পার্টে শেখার কথা বা শিখবে এখন আসলে, যে ট্রাস্টের টাইপ ওখানে পড়ানো হবে, বিভিন্ন টাইপের ট্রাস্ট আছে তাই না? তো ওই ট্রাস্টের কোনটা আসলে এই স্ট্রাকচারের জন্য মোস্ট ইফিশিয়েন্ট হবে আবার ইকোনমিকও হবে, সেটা তোমাকে আসলে বের করতে হবে স্ট্রাকচারাল ডিজাইনার হিসাবে। For each framing plan investigated, the individual components must be designed. To do so requires the structural analysis of the building frames and computation of forces and bending moments in the individual members. তাহলে আমি বিভিন্ন স্ট্রাকচারাল সিস্টেম চুজ করলাম, তারপরে সেটার উপরে যে এক্সটার্নাল লোড আসতেছে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এরপরে এই স্ট্রাকচারের একটা ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করিয়ে সেটা অ্যানালাইসিস করে এক্সটার্নাল লোডের যে ইফেক্ট সেই ইফেক্ট গুলো আমরা নির্ণয় করব। যেমন ট্রাসে আমি বলেছি যে এক্সটার্নাল যে লোড গুলো আছে, ট্রাসের সেলফ ওয়েট একটা লোড, ট্রাসের উপরে যদি কোনো ডেড লাইভ লোড থাকে সেটা আমরা কনসিডার করব। ট্রাসের উপরে ডেফিনেটলি আর্থকুয়েক লোড আসবে, তার চেয়ে বেশি বেশি আসবে হচ্ছে উইন্ড লোড। তো এই লোড গুলার ইফেক্ট গুলা কি কি হবে, ইন্টারনাল ইফেক্ট আবারও বলছি, যদি ট্রাস হয় তাহলে সাধারণত কম্প্রেস অ্যাক্সিয়াল ফোর্স আসে, তার মানে আইদার কম্প্রেশন অথবা টেনশন। ঠিক আছে, তো এই ট্রাস অ্যানালাইসিস করব, তার জন্য তো আমাদেরকে একটা স্ট্রাকচারাল মডেল দাঁড় করাতে হয়। তোমরা যে বইয়ে যতগুলো এক্সাম্পল দেখো এরকম ড্র করে দেখানো, সবগুলাই কিন্তু ম্যাথমেটিক্যাল মডেল। তো কোন কোন এরকম একটা সিম্পল ট্রাসের কথাই যদি আমি বলি, এই যে যে লাইন ডায়াগ্রাম অঙ্কন করলাম, এটা কিন্তু একটা মডেল। আমরা এই যে বিভিন্ন পয়েন্ট জয়েন্ট ধরে আমরা এটাকে যে অ্যানালাইসিস করি, এই ম্যাথমেটিক্যাল মডেল আমরা যেটা দাঁড় করালাম, সেই মডেলগুলো দাঁড় করিয়ে তারপরে আমরা আসলে এটা অ্যানালাইসিস করি, যেখানে মডেলিংটাও চলে আসে ফার্স্ট। ঠিক আছে, অ্যানালাইসিসের জন্য আমার আসলে আমি তাহলে এই বিল্ডিংটাকে কিভাবে মডেল করব, এটাকে 2D হিসাবে রাখবো নাকি 3D হিসাবে মডেল করব, যখন তোমরা সফটওয়্যারের মাধ্যমে অ্যানালাইসিস করবে তখনও সেখানে আসবে দেখবা। সফটওয়্যারে আমরা 3D মডেল প্রয়োজন হলে তখন আমরা সফটওয়্যারে চলে যাই, এমনকি তুমি 2D মডেলও সফটওয়্যারে করতে পারো। আমাদের সুযোগ হলে আমরা দেখবো ট্রাস্ট অ্যানালাইসিস কিভাবে ইটাপসে করা যায়, আমরা দেখবো অ্যানালাইসিসে আমার প্ল্যান আছে দেখানোর। এবং আমরা ম্যানুয়াল ক্যালকুলেশন করে দেখবো যে ভ্যালু কত আসে, বিভিন্ন মেম্বার অ্যাক্সিয়াল ফোর্স কম্প্রেসিভ ফোর্স, ইটাপসে আমরা মডেল করে দেখবো যে একই ফোর্স আসে কিনা। ঠিক আছে, তো তাহলে ডিজাইনের যে প্রসেস আমরা বললাম যে প্রথমে হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন থেকে আমি জিওমেট্রি পাবো, এটার ইউজ পাবো।
তো এই কি ম্যাটেরিয়াল এটাতে ইউজ করা হবে তার উপরে ডিপেন্ড করে, প্লাস হচ্ছে এটার ইউজ হবে কি করে, সে সেইভাবে আমি বিএনবিসি আমাদের জন্য, আমি আবারও বলতে চাই যে বাংলাদেশে সয়েলে কোনো স্ট্রাকচার হলে অবশ্যই আমাকে বিএনবিসি ফলো করতে হবে। তো বিএনবিসি কোড ফলো করে আমি লোড পেয়ে যাব। তো লোড পাওয়ার পরে এটা জিওমেট্রি আছে, আমি একটা ম্যাথমেটিক্যাল মডেল দাঁড় করিয়ে ফেলবো যে আমার এই ট্রাস্টটা আসলে এরকম হবে, তাহলে মেম্বার গুলো আমি এইভাবে লাইন ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে পারবো। তারপরে সেটাকে আমার যে অ্যানালিসিস প্রসিডিউর আছে, যেমন ট্রাসের জন্য ডিটারমিনেট ট্রাস যদি হয় তাহলে আমরা সেকশন মেথড এবং জয়েন্ট মেথড, দুইটা মেথড অ্যানালাইসিস করে এই ট্রাসের মেম্বার ফোর্স গুলা বের করে ফেলবো। তারপরে এই যে মেম্বার ফোর্স আসলো সেই মেম্বার ফোর্স গুলোর জন্য আমাকে সেকশন, আমি যদি অ্যাঙ্গেল সেকশন ইউজ করি বা ওডব্লিউ ফ্লেঞ্জ সেকশন ইউজ করি, তাহলে তার সেকশন আমাকে সিলেক্ট করে বলতে হবে যে আমি এই টপ কর্ডের জন্য এই সেকশন, বটম কর্ডের জন্য এই সেকশন, ভার্টিক্যালের জন্য এই সেকশন ইউজ করলাম। এরপর আমাকে আলটিমেটলি কিভাবে আমি জয়েন্ট করব তাদেরকে, সেই জয়েন্ট গুলো ডিজাইন করতে হবে। রিইনফোর্সড কংক্রিট বিল্ডিং এর কথা যদি বলি, সেখানেও কিন্তু জয়েন্ট ডিজাইন করতে হয়। তোমরা এত ইম্পর্টেন্স হয়তো দাও না, মানে এখন পড়ানো হয় না, মাস্টার্স লেভেলে গিয়ে আসলে এটা পড়ানো হয়। আমাদের নেক্সট কারিকুলামে দেখবে এটা আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়ানো হচ্ছে খুব এমফাসিস দিয়ে। তো তাহলে আমরা এখানে পড়ে শেষ করি। আর্মড উইথ দিস ইনফরমেশন, the structural designer can then select the appropriate cross section। মানে অ্যানালিসিস এর পরে তুমি যখন এই যে ফোর্স গুলা পেয়ে গেলে, যে ফোর্স টু ডু সো রিকোয়ার্স দ্য স্ট্রাকচারাল অ্যানালিসিস অফ দ্য বিল্ডিং ফ্রেমস এন্ড দ্য কম্পিউটেশন অফ ফোর্সেস অফ এন্ড বেন্ডিং মোমেন্টস ইন দ্য ইন্ডিভিজুয়াল মেম্বার। আর্মড উইথ দিস ইনফরমেশন, অ্যানালিসিস এর পরে তুমি যখন অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট যদি থাকে, যে ধরনের স্ট্রাকচারই হোক, যদি একটা বিল্ডিং হয়, তাহলে সেইগুলোর জন্য তোমার কতটুকু সেকশন লাগবে, কি ধরনের সেকশন লাগবে, তাহলে সেটা বের করতে হবে। Before any analysis, however, a decision must be made on the primary building material to be used। দেখো এটা কিন্তু শুরুতেই জানতে হবে যে আর্কিটেক্টই বলে দিবে যে এখানে এই টাইপের ম্যাটেরিয়াল ব্যবহৃত হবে। It will usually be reinforced concrete, structural steel or both। এখন এখানে দুইটা কথা বলা হচ্ছে। দেখো এই টার্মটা যে ব্যবহৃত হলো সেটাকে শুধু স্টিল বলা হয় না, এটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল স্টিল। আমরা রিইনফোর্সিং কংক্রিটে যে স্টিল ব্যবহার করি সেটাকে বলা হয় রিইনফোর্সিং স্টিল বা রিবার, তাই না? সেটা হচ্ছে এরকম ছোট ডায়ামিটারের, অল্প ডায়ামিটারের ডিফারেন্ট বার হয়ে থাকে সাধারণত। কিন্তু এই যে স্ট্রাকচারাল স্টিল যেটা কলাম, বিম, এজ হিসাবে যেগুলো সাধারণত ব্যবহৃত হয়, ট্রাসের এলিমেন্ট হিসেবে যেগুলো ব্যবহৃত হয়, সেগুলোকে আমরা বলি হচ্ছে স্ট্রাকচারাল স্টিল। মানে স্টিলই যেখানে আসলে মেইন ফ্রেমিং মেম্বার। এখানে তো রিইনফোর্সড কংক্রিট আসলে যেটা ব্যবহার করা হয়, যেটাকে আমরা রিবার বলছি, সেটা কিন্তু কংক্রিটকে আসলে জাস্ট রিইনফোর্স করার জন্য। তার মানে এই বিল্ডিং এ মেইন ম্যাটেরিয়াল কিন্তু কংক্রিট। ঠিক আছে? সেখানে আমরা রিইনফোর্সমেন্ট ব্যবহার করছি কংক্রিটকে স্ট্রেংথেনিং করার জন্য, কংক্রিটকে স্ট্রেংথ প্রোভাইড করার জন্য। কংক্রিট টেনশনে উইক, সেটা যত আমরা কংক্রিট ওই টেনশন স্ট্রেসকে আসলে স্ট্রং করার জন্য আমরা রিবার ব্যবহার করি। বেসিক্যালি কংক্রিট যে টেনশন সেটাকে নেগলেক্টই করা হয়, মানে নরমাল স্ট্রেংথ কংক্রিটের জন্য। বরং আমরা ধরে নেই যে টেনশনে কংক্রিটের কোনো স্ট্রেংথ নাই, সেখানে আমি রিইনফোর্সিং বার দিয়েই ওই কংক্রিটের স্ট্রেংথকে কনসিডার করব, এরকম। তো ওই জন্য ওটাকে বলা হয় রিবার। কিন্তু স্ট্রাকচারাল স্টিল মানে হচ্ছে যে এখানে বিমের বিম মেম্বারটা পুরাটাই একটা স্টিল। সেটা ওই যে বক্স বিম হতে পারে, রেক্টেঙ্গুলার টাইপের এরকম বক্স, মাঝখানে ফাঁকা, আই সেকশন হতে পারে, বিভিন্ন শেপের হতে পারে। ঠিক আছে? তো আমরা শেপ গুলো একটু পরে দেখবো। আইডিয়ালি অল্টারনেটিভ ডিজাইন শুড বি প্রিপেয়ার্ড উইথ ইচ। তো আমি একটা স্ট্রাকচার ডিজাইনের শুরুতে এখানেও দেখো অনেকটা চয়েসে আসে, অনেক সময় ইকোনমির উপরে ডিপেন্ড করে চয়েস চুজ করা হয় যে আমি কি এটা কোন একটা বিল্ডিং সেটা কি স্টিল দিয়ে করব নাকি রিইনফোর্স কংক্রিট দিয়ে করব। তো এখানে অনেক কিছুই আছে রোল প্লে করার মতো, যে আমি আসলে কোন ম্যাটেরিয়াল ব্যবহার করতে চাই, ক্লায়েন্টের চয়েস অনেক সময় এখানে ফ্যাক্টর হয়ে যায়, প্লাস হচ্ছে আলটিমেটলি ইকোনমিও অনেক সময় ফ্যাক্টর হয়, অনেক সময় আবার স্ট্রাকচার টাইপের উপরে ডিপেন্ড করে আমাকে সিলেক্ট করতে হয়। তো এসব ব্যাপারে মানে যখন আরো এফিশিয়েন্ট হয়ে যাবা, ফিল্ডে গিয়ে যখন কাজ করবো, আরো ক্লিয়ার ধারণা আসবে যে আমাকে কোন জায়গায় কোন ধরনের স্ট্রাকচার, আমি কি একটা প্রজেক্টের জন্য রিইনফোর্স কংক্রিট ইউজ করব নাকি স্টিল ইউজ করব। এখানে আলোচনা এতটুকুই, আমি আর এই ডিটেইলসে যাব না। এখানে একটা এই যে ট্রাস্ট মেম্বার, বিভিন্ন মেম্বারও দেখানো আছে, দেখো এটা একটা ট্রাস্ট মেম্বার যেগুলো আসলে যে পিন কানেকশন দ্বারা দেখানো আছে। তার মানে এখানে কোনো ধরনের রোটেশনাল রেস্ট্রেইন্ট আসবে না, যে কারণে এখানে কোনো ধরনের বেন্ডিং মোমেন্ট ডেভেলপ করবে না। শুধুমাত্র হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স, এই মেম্বার গুলাতে অ্যাক্সিয়াল ফোর্স ডেভেলপ করবে। আর এখানে দেখো এই যে যে ধরনের কানেকশন, বিম আর কলামটাকে যেভাবে কানেক্ট করা হয়েছে, এটা এই যে এই
ফাস্ট কানেকশন দিয়ে দেখানো হয় সেটা আসলে ফিক্সড কানেকশনই বোঝায়। এবং দেখো টিপিক্যাল এই কলামের ক্রস সেকশন যদি দেখি, যে এই বরাবর যদি ক্রস সেকশন দেখি, দেখো এটা হচ্ছে একটা আই টাইপের বিম, স্টিল বিম। ঠিক আছে, এবং এটার উপরে যদি গ্র্যাভিটি লোড থাকে তাহলে দেখো স্ট্রাকচারাল মডেল, যেটা অ্যানালাইসিস মডেল আর কি, এটাকে বলা হয় অ্যানালাইসিস মডেল। রিয়েল স্ট্রাকচার হয়তো ফিল্ডে গিয়ে যখন কনস্ট্রাক্ট করবা এরকম কিছু একটা হবে। দেখো এই যে নিচের এই কানেকশনটা, এটা আমরা জাস্ট পিন কানেকশন বলতেছি, মানে হিঞ্জ, পিন বা হিঞ্জ। অথচ এই কানেকশনটা কিন্তু জয়েন্ট, এই যে জয়েন্টটা বিম কলাম জয়েন্ট, সেটা হচ্ছে অনেকটা ফিক্সড। আচ্ছা, তো তাহলে এখানে এই যে দেখো, এটা হচ্ছে আমার রিয়েল স্ট্রাকচার। আমি যখন কনস্ট্রাক্ট করব তখন এরকম একটা ফ্রেম এখানে আসবে, বিম আর কলামের কানেকশন আমি এইভাবে দিব। কিন্তু এটাকে যখন অ্যানালাইসিস করব তখন আমি আসলে এই কানেকশনটাকে কি ফিক্স ধরবো নাকি হিঞ্জ ধরবো। যেমন এই যে বটমে যে ফুটিং এর সাথে কলামের কানেকশন দেখতে পাচ্ছ, এখানে যে অ্যাঙ্কর রড দিয়ে আমরা বেস প্লেটকে কানেক্ট করেছি, ঠিক আছে, অ্যাঙ্কর বোল্ট দিয়ে। তো এই কানেকশনটাকে কি আমি এখন ফিক্সড কানেকশন ধরবো ফুটিং এর সাথে নাকি হিঞ্জ ধরবো। এখানে যেমন দেখো এই যে এরকম থাকা মানে এটা হচ্ছে হিঞ্জ ধরা, তিনটাকে হিঞ্জ ধরেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আসলে এটা দেখো, যদি ল্যাটারাল ফোর্স আসে, এটা ল্যাটারালি মুভ করতে দিবে না, সয়েল ফাউন্ডেশন মিলে ল্যাটারালি মুভ করতে দিবে না। যদি ল্যাটারালি মুভ করতে না দেয় তখনই কিন্তু হরাইজন্টাল রিঅ্যাকশন আর এইস আসবে। আবার এটা ভার্টিক্যালি আপ এন্ড ডাউন হতে দিবে না, দিবে না জন্যই এখানে ভার্টিক্যাল রিঅ্যাকশন আর ভি আসবে। কিন্তু এই মেম্বারটা, এই মেম্বার গুলা যদি এরকম রোটেট করতে চায়, ল্যাটারাল লোড এখানে ধরো আসলো, উইন্ড লোড বা আর্থকুয়েক লোড, তখন এই মেম্বারটা কি এভাবে রোটেট করতে দিবে। আমি খুব বড় করে দেখাচ্ছি, এক্সাজারেটেড করে, কিন্তু এত রোটেশন তো হবে না আসলে, ঠিক আছে। এখন এই ফাউন্ডেশনটা কি সেটা অ্যালাউ করে কিনা, যদি করে তাহলে এখানে কিন্তু কোনো ধরনের বেন্ডিং মোমেন্ট ডেভেলপ করবে না। তো সেক্ষেত্রে আমরা তখন সেটাকে কি সাপোর্ট দিয়ে দেখাই, হিঞ্জ সাপোর্ট দিয়ে, এরকম যে এখানে মেম্বারটা এমন ভাবে থাকবে যে এটা ল্যাটারালি মুভ করতে দিবে না, ভার্টিক্যালিও মুভ করতে দিবে না, কিন্তু রোটেশন জিরো, এটা রোটেশন অ্যালাউ করবে, তাই না। তো এখানেও তাই, দেখো সেটা এই নিচের যে জয়েন্ট গুলা সেগুলা রোটেশন অ্যালাউ করতেছে না, অ্যালাউ করছে, এই জন্য এখানে হিঞ্জ দ্বারা দেখানো আছে, এই যে ইডিএফ এ। অথচ দেখো এই বিম কলাম কানেকশন যে এখানে দেখানো আছে, এইখানে, এইখানে আর এখানে, এখানে কানেকশন দেখেই বোঝা যাচ্ছে যে বিমটা আর এই কলাম গুলো আসলে ওয়েল্ডিং এর মাধ্যমে কানেক্ট করা হবে। তো ওয়েল্ডিং এর মাধ্যমে যদি কানেক্ট করো সাধারণত এটা ফিক্স সাপোর্ট হয়। তার মানে আমি কি সেইগুলাকে এখন, এখানে যে দেখো যেটা দিয়ে দেখানো আছে, এই এই যে যে তিনটা জয়েন্ট, সেই জয়েন্ট গুলা কি দেখানো আছে, একটার সাথে আর একটা মনোলিথিক, এরকম কিন্তু হিঞ্জ দিয়ে দেখানো নাই, তাহলে এটা কিন্তু ফিক্সড কানেকশন, ঠিক আছে। তো তাদের ডিফার্ন্ট শেপ গুলাও দেখো কিভাবে হচ্ছে। তো এইগুলা স্ট্রাকচারাল অ্যানালাইসিস আরো ভালো শিখবে, আমার এখানে আসলে এত সময় ব্যয় করার কথা না। আমরা সামনে আগাচ্ছি। তাহলে আমি জাস্ট এখানে দেখাতে চেয়েছিলাম যে রিয়েল স্ট্রাকচারটা হচ্ছে এরকম, আর অ্যানালাইসিসের জন্য আমরা সেটাকে এরকম ভাবে মডেল করে ফেলবো। দেখো লাইন ডায়াগ্রামের মাধ্যমে মডেল করে ফেলেছি, এখানে কলামের সাইজ কত সেটা কিন্তু আনইম্পর্ট্যান্ট, ঠিক আছে, বাট কলামের স্টিফনেস যে কত ধরবো, মোমেন্ট অফ ইনার্শিয়া কত ধরবো, সেগুলা কিন্তু আবার অ্যানালাইসিসে লাগে। তো এসব অ্যানালাইসিস, স্ট্রাকচারাল অ্যানালাইসিস ক্লাসে শিখবে। আমরা এখান থেকে আসলে আগাই যাই যে আহ, আমরা জাস্ট প্রসেসটা দেখাতে চেয়েছি যে স্ট্রাকচারাল ডিজাইন আসলে কি কি স্টেপ ফলো করতে হয়। তো এরকম ভাবে আমি দেখো লোডটাও আসলে যে মডেল করে ফেললাম, যে লোডটা দুইটা স্প্যানের উপরে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এবং ইকুয়াল ম্যাগনিটিউডের হবে। জয়েন্ট গুলা, এই যে বিম কলাম জয়েন্ট, সেগুলো হবে রিজিড জয়েন্ট, বাট কলাম আর ফাউন্ডেশনের যে জয়েন্ট সেগুলো হবে হিঞ্জ জয়েন্ট। কখনো কখনো তোমার ফাউন্ডেশনটা যদি ভেরি স্ট্রং হয় তখন তুমি এটাকে ফিক্সড জয়েন্টও ধরতে পারো। যেমন বিল্ডিং এর অ্যানালাইসিসের সময় আমরা সাধারণত সব ধরনের বিল্ডিং এই ফিক্সড জয়েন্ট ধরি, কিন্তু সেটাকে তুমি যদি মনে করো যে না এটা ফিক্সড হবে না, এটা আসলে হিঞ্জ হবে, হিঞ্জ ধরেও কিন্তু অ্যানালাইসিস করতে পারো। সো ইঞ্জিনিয়ারিং জাজমেন্টের উপরে ডিপেন্ড করে তোমাকে এটা অ্যানালাইসিস করতে হবে। তো কখনো কখনো দেখো কোনো একটা মেম্বারকে বিম বলতেছি, কখন যে মেম্বারে আসলে মেইনলি ফ্লেক্সার গভর্ন করে, যেমন এই যে এই মেম্বারটা আর এই মেম্বারটা, এখানে ফ্লেক্সারাল বেন্ডিং, বেন্ডিং এর আন্ডারে এটার ইফেক্ট বেশি, সো এখানে তখন আমরা এটাকে বিম বলবো। আমি জাস্ট ডেফিনিশন যদি বলতে চাই, তো হরাইজন্টাল মেম্বার এ বি এন্ড বি সি আর সাবজেক্টেড প্রাইমারি টু বেন্ডিং অর ফ্লেক্সার এন্ড আর কল্ড বিমস। অথচ দেখো ভার্টিক্যাল মেম্বার যেগুলো, the vertical member BD is subjected to couples transferred from the each beam, but for symmetrical frame shown, they are equal and opposite and thereby cancelling each other. Thus, member BD is subjected to only axial compression arising from the vertical loads. So এইটা দেখো, আমরা একটু এক্সপ্লানেশন এখানে দিব।
তো তাহলে এই যে ইনসাইড মিডল যে মেম্বারটা বিডি আর কি, এখানে মানে দুই পাশের বেন্ডিং মোমেন্ট আসলে গ্র্যাভিটি লোডের কারণে যা আসতেছে সেটা একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, এই জন্য এটাতে শুধুমাত্র পিওর কম্প্রেশন থাকবে। কিন্তু সাইড দুইটা মেম্বার যে এই আর বি সি এফ, সেগুলাতে আসলে কম্প্রেশন লোডের পাশাপাশি বেন্ডিং মোমেন্টও আসবে। তো তখন এগুলাকে আমরা আহ, শুধু কলাম না বলে বরং এগুলাকে বলি বিম কলাম মেম্বার। আমি তোমাদের গত ক্লাসেও বলেছিলাম যে যে মেম্বারে মেইনলি ফ্লেক্সার গভর্ন করে সেটাকে বলা হয় বিম মেম্বার। যে মেম্বারে আসলে শুধু কম্প্রেশন ফোর্স আছে সেটাকে বলি আমরা কলাম মেম্বার। আর যে মেম্বারে আসলে অ্যাক্সিয়াল ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট দুইটাই আসে সেটাকে বলি বিম কলাম মেম্বার। তো এটা হচ্ছে স্ট্রাকচারাল স্টিলের ডেফিনেশন, ঠিক আছে। কংক্রিটে হয়তো আবার ডেফিনিশন ভিন্ন। এখানে দেখো এই যে ভার্টিক্যাল ইন বিল্ডিংস ভার্টিক্যাল কম্প্রেশন মেম্বার সাচ অ্যাজ দিস আর রেফার্ড টু অ্যাজ কলামস, ঠিক আছে। অথচ দেখো সাস মেম্বারস আর কল্ড বিম কলাম মেম্বারস। কোন কোন মেম্বার? এই যে এ ই আর ই সি এফ, যেখানে আসলে অ্যাক্সিয়াল ফোর্স তো আসেই, আবার এই যে দেখো এখানে এই যে আনব্যালেন্সড মোমেন্ট যেটা থাকবে সেই মোমেন্টটা কিন্তু সি এফ কলামে আসবে, এই যে টপে এফ পয়েন্টে বেন্ডিং মোমেন্ট জিরো, আর অথচ সি পয়েন্টে কিন্তু এখানে বেন্ডিং মোমেন্ট আসলে থাকবে। তো সিএফ কলামে আসলে এই উপরে বেন্ডিং মোমেন্ট আছে, এখানকার এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আসলে এরকম হবে আর কি। যদি সরি, নিচে এসে আসলে জিরো হয়ে যাবে, লেফট সাপোর্টারটা এরকম নিচে এসে জিরো হবে। তো এইটাকে তখন দেখো এখানে অ্যাক্সিয়াল ফোর্স তো আছেই, পি আছে, আবার বেন্ডিং মোমেন্টও আছে, তাহলে এটাকে আমরা তখন বলি বিম কলাম মেম্বার। এটার বলার আমার আসলে উদ্দেশ্য আছে, দেখো স্টিল বিল্ডিং যখন ডিজাইন শিখবা তখন এই সব ধরনের মেম্বারই কিন্তু আসবে। তো এটা কলাম হলে শুধু জাস্ট কম্প্রেশন মেম্বার যেটা সেটা হিসেবে আমি ডিজাইন করতে পারবো, কিন্তু এখানে যখন বেন্ডিং মোমেন্ট থাকবে এর জন্য আলাদা তোমাদের এই বইয়ের যে চ্যাপ্টারই আছে বিম কলাম মেম্বার, ঠিক আছে। এখানে দেখো এই যে এই চ্যাপ্টারটার নাম কি, এটার নাম হচ্ছে টেনশন মেম্বার, তারপরেরটা হচ্ছে কম্প্রেশন মেম্বার, আর তারপর হচ্ছে বিম মেম্বার, দেখো বিমস, এরপরে কি আসছে বিম কলামস। তার মানে দেখো যে যেই মেম্বার আসলে অ্যাক্সিয়াল ফোর্সও আছে আবার বেন্ডিং মোমেন্টও আছে। নর্মাল বিল্ডিং এ আসলে যে কোনো ধরনের বিল্ডিং যদি হয়, স্টিল বিল্ডিং হোক, সেগুলোতে গ্রাভিটি লোডের কারণেও ওই যে দেখো বিল্ডিং ফ্রেমে যেটা দেখালাম, মিডল কলামে হয়তো অ্যাক্সিয়াল ফোর্স আছে কিন্তু এখানে বেন্ডিং মোমেন্ট নাই, বাট এটাতেও বেন্ডিং মোমেন্ট আসতো যদি দুই পাশে স্প্যান ইকুয়াল না হতো। তাহলে ইন্টেরিয়র কলামে বেন্ডিং মোমেন্ট আসবে, এমনকি গ্রাভিটি লোডের কারণেও, আবার এক্সটেরিয়র কলামে তো আসবেই। তো তাহলে এই প্রত্যেকটাই কিন্তু তখন শুধু কম্প্রেশন মেম্বার হবে না, এগুলো কি হবে বিম কলাম মেম্বার, ঠিক আছে। এদের ডিজাইন কিন্তু ডিফারেন্ট দেখবা। তো আমি এখানে পার্থক্য করে যেতে চাইলাম, আমাদের যদিও বা টার্গেট হচ্ছে ট্রাসের শুধু টেনশন মেম্বার আর কম্প্রেশন মেম্বার, কিন্তু বিল্ডিং যে তার থেকে ডিফারেন্ট। এই কম্প্রেশন মেম্বার যেটা আমরা শিখবো সেটাই যে বিল্ডিং এ ব্যবহার করা যাবে না। এই যে বিল্ডিং ফ্রেমে যেখানে আসলে কম্প্রেশন মানে অ্যাক্সিয়াল ফোর্সের সাথে সাথে এখানে বেন্ডিং মোমেন্ট আসবে, সেখানে যে এই কম্প্রেশন মেম্বারের ডিজাইন থিওরি তুমি অ্যাপ্লাই করতে পারবে না, এটা আসলে আইডেন্টিফাই করতে চেয়েছি এখানে। তো লোড আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমাদের জন্য বারবারই একই কথা চলে আসতেছে, যে লোড আসলে আর্কিটেকচারাল ডিজাইন থেকে আমরা যেমন ডেড লোড পাবো, এটার ইউজ থেকে আমরা আসলে লাইভ লোড পাবো। আর উইন লোড, লাইভ লোড, ডেড আর্থকুয়েক লোড, এগুলাও আসলে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। এখন এই লোড আমি কিভাবে ক্যালকুলেট করব? তো আমাদের জন্য ডিজাইন ডকুমেন্ট আসলে কোনটা? তোমাদেরকে আহ এমন ভাবে আমরা বলতে চাই যে বাংলাদেশের সয়েলে যদি কোনো স্ট্রাকচার হয় সেটার ডিজাইন অবশ্যই করতে হবে আমাকে বিএনবিসি ফলো করে। আমার কাছে যে বিএনবিসি 2015 এ যে ড্রাফট আসছিল সেটা আমার কাছে আছে। 2020 যেটা যে গেজেট আকারে আসছে সেটাও আছে, বাট ওটা নেভিগেট করা সহজ না, এই জন্য আমি এটাই তোমাদের দেখাচ্ছি। এই যে বিএনবিসি চ্যাপ্টার ভলিউম 2 আর কি, যেখানে আসলে স্ট্রাকচারাল লোড, স্ট্রাকচারাল রেজিস্ট্যান্স সবকিছু দেওয়া আছে ডিটেইলস, আমি সেটাতে যেতে চাই, ঠিক আছে। ভলিউম 2 তে, ভলিউম 2 তে এই যে টেবিল অফ কন্টেন্টস, ভলিউম 2 এর চ্যাপ্টার 1, ভলিউম 2 এর চ্যাপ্টার 1 এ কি দেখানো আছে? আমাদেরকে এটা ইউজ করতে হবে, এবং আমি জিজ্ঞেস করতে চাই কতজন তোমরা বিএনবিসি কিনেছো? দ্রুত কিনে ফেলো। তোমাদের কিন্তু কুইজ টেস্ট যেটা নিব সেটা তো বিএনবিসি ইউজ করতে হবে, দেখবা আর্থকুয়েক লোড, উইন্ড লোড বিএনবিসি ছাড়া ক্যালকুলেট করতে পারবে না, অতএব এর হার্ড কপি চাই তোমাকে, কিন্তু আমি কুইজের সময় ল্যাপটপ অ্যালাউ করব না ইউজ করতে, যে সফট কপি দিয়ে তুমি করবে, সো তোমার হার্ড কপি থাকতেই হবে। প্রত্যেকেই বিএনবিসি কিনে ফেলো, 2020 ভার্সন যেটা আসছে। তো এখানে দেখো ডেফিনিশন এর জেনারেল রিকোয়ারমেন্ট চ্যাপ্টার 2 তে কি আছে, লোড অন বিল্ডিংস এন্ড স্ট্রাকচারস। তাহলে আমি বাংলাদেশের সার্বভৌম এলাকাতে যে কোনো স্ট্রাকচার ডিজাইন করতে চাইলে তার উপরে যে লোড গুলা কনসিডার করতে হবে সেটা নিতে হবে আমাকে কিন্তু বিএনবিসি থেকে। যদি আমেরিকা হয়, আমেরিকান, ফর এক্সাম্পল যে কোনো একটা স্টেট, সেটা যে
কোড অ্যাডপ্ট করেছে, বিশেষ করে এএসসি 7 আর কি, সেখান থেকে তারা লোড ক্যালকুলেট করে। ঠিক আছে, যদি আইবিসি হয়ে থাকে আইবিসি থেকে, ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড আর কি, যেটা আইবিসি 2015 আছে, তারপরে আর আসে নাই এখনো। তো যে কোড আসলে অ্যাডপ্ট করে সেটা নিতে হয়। যেমন বাংলাদেশ গভর্নমেন্ট কোন কোড অ্যাডপ্ট করেছে, বিএনবিসি অ্যাডপ্ট করেছে, প্রজ্ঞাপন জারি করেছে যে তোমার কোন একটা স্ট্রাকচার এই তারিখের পর থেকে, যে 20 ফেব্রুয়ারি পর থেকে ডিজাইন করতে হলে অবশ্যই 2020 ভার্সন বিএনবিসি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সেটা ইউজ করে করতে হবে। তো তুমি এর বাইরে আসলে যেতে পারবে না। যদি যাও এবং কোন স্ট্রাকচার যদি ফেল করে, তাহলে তোমাকে ল সুইট করে গ্রিলে পুরে রাখবে, মানে জেল হাজতে প্রেরণ করবে আর কি। তো আহ এই বিএনবিসি থেকে আমাকে চ্যাপ্টার 2 থেকে আসলে লোড অন বিল্ডিংস এন্ড স্ট্রাকচার, এই চ্যাপ্টার থেকে লোড এবং লোড ক্যালকুলেট করতে হবে। এখানে দেখো লোড ক্যালকুলেশনেরও যে চ্যাপ্টার গুলো, মানে সাব ক্যাটাগরি গুলো আছে। আমি ডেড লোড কিভাবে পাবো, ডেড লোড ক্যালকুলেশনের ওয়ে আমরা আহ, শিখবো হচ্ছে তার ভলিউম যদি আমি জানি, তাহলে দেখো এই যে 2.2 আর্টিকেলে ডেড লোড ক্যালকুলেশনের বলা আছে। ঠিক আছে, তো ডেড লোডের মধ্যে আসলে কি কি আসে দেখো, ওয়েট অফ দ্য মেম্বার ইটসেলফ, ওয়েট অফ all materials of construction incorporated into the building to be supported permanently by the member, weight of permanent partitions, weight of fixed service equipment, net effect of pre-stressing। তো এই সবগুলাই আসলে আমাকে ক্যালকুলেট করতে হবে। ফিক্সড সার্ভিস ইকুইপমেন্ট, সার্ভিস বলতে আমরা কি কি বুঝি, ইলেকট্রিসিটি, তারপর হচ্ছে এয়ার কন্ডিশনিং যদি হয়, তারপর হচ্ছে ওয়াটার পাইপ, তারপর হচ্ছে ফায়ার ফাইটিং সিস্টেম, যত ধরনের সার্ভিস আমরা চাই বিল্ডিং থেকে, তার জন্য যে ইকুইপমেন্ট গুলো আমরা ফিক্স করি সেগুলোর ওয়েটও কিন্তু ডেড লোড হবে। আবার পার্মানেন্ট পার্টিশনস, আমরা পার্টিশন ওয়াল যে ব্যবহার করি, ব্রিক ওয়াল সাধারণত ব্যবহার করি, অথবা থাই গ্লাস ব্যবহার করি, যে ধরনের পার্টিশন হোক তাদের ওয়েটও ক্যালকুলেট করতে হবে। ওয়েট অফ অল বিল্ডিং ম্যাটেরিয়ালস, যত ধরনের, এগুলো আসলে মেইনলি বিল্ডিং এর জন্য আসে, কিন্তু ট্রাসেও যখন আমরা করব তখন তো ট্রাসে আমি কি ম্যাটেরিয়াল ব্যবহার করতেছি তার উপরে ডিপেন্ড করে তার ডেড লোড, প্লাস হচ্ছে শীতিং ম্যাটেরিয়াল কি ব্যবহার করতেছি সেটার উপরে ডিপেন্ড করে তার ডেড লোড ক্যালকুলেট করতে হবে। এখন এরপর আরো কি আসবে, লাইভ লোড। এখন আমি লাইভ লোড কোথা থেকে নিব, আমরা এখানে যে দেখো ম্যাটেরিয়ালের ভলিউম যদি ক্যালকুলেট করতে পারি, তাহলে ভলিউমকে ইউনিট ওয়েট দ্বারা গুণ করতে পারবো। তো তুমি আর্কিটেক্টের কাছ থেকে যে ড্রয়িং পাবা, সেই ড্রয়িং থেকে আসলে একটা প্রিলিমিনারি সাইজ সিলেক্ট করে, সেটারও ডিজাইন মেথড আছে যে আমি প্রিলিমিনারি কিভাবে সাইজ সিলেক্ট করব, সেই সাইজের উপরে ডিপেন্ড করে তার ইউনিট ওয়েট, তার ভলিউম নির্ণয় করবা, আর ভলিউমকে এই যে বিএনবিসি স্পেসিফাইড যে ইউনিট ওয়েট সেটা গুণ করে দিলেই তুমি তাদের ওয়েট পেয়ে যাবে। তো এই ইউনিট ওয়েট গুলাও কিন্তু আমি নিব বিএনবিসি থেকে, অথবা যারা আসলে এই ম্যাটেরিয়ালের সাপ্লায়ার, যারা এগুলো প্রডিউস করে, তাদের ম্যানুয়াল থেকে। ঠিক আছে, সো বিএনবিসি হচ্ছে আমার জন্য এক কথায় কি বলা চলে, যে এটা হচ্ছে আমার গাইডলাইন, ডিজাইন গাইডলাইন। আমি যেখানেই যাই বিএনবিসি কে আমি ডিজাইন গাইডলাইন হিসাবে নিব। তো এখানে এর পরেরটাতে আসছে হচ্ছে লাইভ লোড। আমি ট্রাসের জন্য লাইভ লোড কতটুকু নিব, নাকি নিবই না। ট্রাসে তো যদি একটা রুফ, স্লোপড রুফ হয়, এটার উপরে তো কেউ গিয়ে আহ, খেলা করবে না। ফ্ল্যাট রুফ বিল্ডিং এ যেমন হয়, ছাদে গিয়ে অনেকে বাগান করে, সেখানে খেলাধুলা হয়, কিন্তু ট্রাস রুফ যদি হয়, তাহলে তো এটা হচ্ছে একটা স্লোপড রুফ, ইনক্লাইন্ড সারফেস, সেখানে গিয়ে তো কেউ খেলাধুলা করবে না বা কেউ বাগান করবে না, তাহলে সেখানে লাইভ লোড আসবে কেন। কিন্তু দেখো, লিস্ট তোমার যদি এটা মেইনটেনেন্সের প্রয়োজন হয়, তখনও তোমাকে হয়তো উঠতে হতে পারে, তাহলে অবশ্যই বিএনবিসি যদি বলে যে সেটাতে লাইভ লোড কিছু ধরতে হবে, অবশ্যই তোমাকে ধরতে হবে। দেখো কি বলতেছে, আমি যদি স্লোপ রূপের কথাই আসি, এখানে দেখো এই যে টেবিলে দেওয়া আছে, মিনিমাম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অর কনসেন্ট্রেটেড লাইভ লোড। ঠিক আছে, তো এই টেবিলে দেখো অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর জন্য, এই যে এখানে অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর জন্য দেওয়া আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড কতটুকু কনসিডার করতে হবে, কনসেন্ট্রেটেড লোড কতটুকু নিতে হবে। এই কনসেন্ট্রেটেড লোড নেওয়া লাগবে না যদি তোমার ইউনিফর্ম লোড, এটা হচ্ছে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট দেয়। যেমন অ্যাক্সেস টু ফ্লোরস, অফিস ইউজ যদি হয় 2.4 কিলোনিউটন পার স্কোয়ার মিটার, কম্পিউটার ইউজ হয় 4.8 কিলোনিউটন পার স্কোয়ার মিটার। তো এটাকে তুমি যদি পিএসএফ এ কনভার্ট করতে চাও, কনভার্ট করে নিতে পারো, কনভার্টিবল ফ্যাক্টর গুলো সব দেওয়া আছে। তো বিভিন্ন ধরনের অকুপেন্সির জন্য আমি এই বিল্ডিংটা কি পারপাস ইউজ করতে চাই তার উপরে ডিপেন্ড করে আমার লোড গুলা দেওয়া আছে। যেমন এই যে হোটেল, দেখো এখানে হোটেল হচ্ছে সি রেসিডেন্সিয়াল। ঠিক আছে, তারপরে হচ্ছে লাইব্রেরি, তারপরে হচ্ছে দেখো লাইব্রেরি রিডিং রুম যদি হয় কত ধরবো, স্ট্যাক রুম যেখানে বই স্ট্যাক করে রাখবো সেখানে কত লিখবো। দেখো খেয়াল করে, মানে লোডের ম্যাগনিটিউড গুলো একটু ডিফারেন্স কতটুকু হচ্ছে সেটা একটু খেয়াল করে দেখো। করিডোর অ্যাবাভ ফার্স্ট ফ্লোর যদি হয় 3.8 কিলোমিটার পার স্কোয়ার মিটার, এভাবে নিতে হবে।
ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি যদি হয় তাহলে দেখো লাইট ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি হলে 4, মিডিয়াম হলে 6, হেভি হলে 12 কিলোনিউটন পার স্কয়ার মিটার। তুমি কল্পনা করতে পারতো সেগুলো কত হিউজ লোড। তো এভাবে ডিপেন্ড করে অফিস বিল্ডিং এর জন্য দেখো কোন জায়গায় কতটুকু লাইভ লোড আমি নিব। অনুরূপভাবে যে রুফের জন্য আমরা এখন ট্রাসের রুফে আসলে চলে আসব, আমাদের জন্য যেটা প্রয়োজন সেটাই আমরা এখানে দেখব। রুফ, অর্ডিনারি ফ্ল্যাট রুফ যদি হয় হরাইজন্টাল তাহলে নিতে হবে 1 কিলোনিউটন পার স্কয়ার মিটার, তার মানে অ্যারাউন্ড 20 পিএসএফ। ঠিক আছে, 1 কিলোনিউটন পার স্কয়ার মিটার মানে হচ্ছে 20.9, অ্যারাউন্ড 21 পাউন্ড পার স্কয়ার ফিট আসে, তোমরাও নিজেরাও কনভার্ট করে দেখো। আর পিস্ট এন্ড কার্ভড রূপ সি টেবিল 6.2.4। এই যে পিস্ট রূপ মানে স্লোপড রূপ আর কি, আর যদি কার্ভড রূপ হয় তাহলে তাদের জন্য কিভাবে কোথা থেকে আমি লাইভ লোড নিব। সি টেবিল 6.2.4, নিচে আসো পাবা 6.2.4। এই যে মিনিমাম রুফ লাইভ লোডস 6.2.4, মিনিমাম রুফ লাইভ লোডস কি বলা হচ্ছে, ফ্ল্যাট রুফের জন্য স্লোপ যেখানে 0 সেখানে হচ্ছে 1, সি টেবিল 6.2.3, সরি ফ্ল্যাট রুফের জন্য ওই যে টেবিলে দেওয়া ছিল 1। আর এই যে 2 নম্বরে আসো, পিস্ট রুফ অর স্লোপড রুফ, স্লোপ যদি 0 থেকে বেশি হয় 1/3 এর কম হয়। আমরা স্লোপ কিভাবে ডিফাইন করি, স্লোপের ডেফিনিশনটা আমাদের জন্য কি, আমাদের ধরো এরকম একটা ট্রাস যদি হয় তাহলে ট্রাসের এই স্লোপটা কিভাবে ডিফাইন করব, স্লোপ থিটা, এটা হচ্ছে এই যে ট্যান থিটা যেটা নিব আর কি, বেসিক্যালি ট্যান থিটা ইকুয়াল টু আমরা জানি হচ্ছে এই যে এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তার পারপেন্ডিকুলার ডিরেকশনে, এটা আমি এবিসি দিয়ে দেখাচ্ছি, এবিসিডি, তাহলে এটা হবে এসি ডিভাইডেড বাই হচ্ছে বিসি, তাই না, লম্ব ডিভাইডেড বাই ভূমি এরকম। তাহলে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস ইংরেজিতেও যদি বলি, আর এই অতিভুজ হচ্ছে হাইপোটেনাস বলে, তার মানে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই হচ্ছে বেস, সেটা হচ্ছে ট্যান থিটা। তো এখানে আসলে আমরা থিটাটাকে আসলে খুব কমই রাখি, বরং এই ট্যান থিটাটা না বলে বেসিক্যালি আমরা এখানে শুধু এই থিটা দিয়েই বলি যে এই স্লোপ টু রেশিও কত বেসিক্যালি। তো তোমার এটা যদি মনে করো 3 ফিট হয় আর এটা যদি 4 ফিট হয়, এটা হবে 5 ফিট ফর এক্সাম্পল, তাহলে এখানে আমরা অ্যাঙ্গেল বলি হচ্ছে 3 বাই, সরি ট্যান, ট্যান থিটাকে, হ্যাঁ এভাবেই 3/4 তখন আমরা বলবো আসলে। তো তার মানে বোঝা যায় যে রাইজ ডিভাইডেড বাই হচ্ছে হরাইজন্টাল এরকম। তো এখানে স্লোপ এইটাই কিন্তু মিন করে আসলে, স্লোপ যদি 1/3 এর চেয়ে কম হয়, 0 থেকে বেশি হয়, তখন লাইভ লোড কতটুকু নিতে হবে, 20। তাহলে দেখো সেটার কি কি ধরনের হচ্ছে, কি ইউজ করতেছো তার না, আমি তো এক্সপ্লেইন করলামই যে ট্রাসের এই স্লোপ ট্রুপ তো আসলে কোনো কাজে ব্যবহৃত হবে না, কিন্তু মেইনটেনেন্সের জন্য হলেও যদি উঠতে হয় তখন যেন সেই লোডটা ক্যারি করতে পারে, এই কারণে আসলে মিনিমাম লাইফ লোড অ্যাসাইন করা আছে। এখন বিএনবিসি অ্যাসাইন করেছে, অথচ তুমি যদি এটা 0 ধরে ডিজাইন করো, তোমার স্ট্রাকচার যদি ফেল করে তাহলে তুমি হচ্ছে গিলটি, সেটা করা যাবে না। এবং এটার সাথে কিন্তু কস্ট জড়িত, মানুষের জীবন জড়িত, তাই না, তোমার স্ট্রাকচার ফেল করলে মানুষ মারা যেতে পারে। এটা যে পারপাস ইউজ হবে, এটার পিছনে হয়তো কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, সেটা ফেল করলে সেই সব ইনস্ট্রুমেন্ট নষ্ট হতে পারে, মেশিনারিজ নষ্ট হতে পারে। আর আলটিমেটলি আমাদের অর্থনীতির সাথে সবকিছু জড়িত। সো মানুষের জীবনহানি এটা সরকারি সম্পদ, তোমার মানুষের জীবন এটাও কিন্তু সরকারি সম্পদ, রিসোর্স, সেটারও নষ্ট হতে দেওয়া যাবে না, আবার যে ইকোনমি যেটা সেটাতেও যেন ইম্প্যাক্ট না পড়ে। তো ওই কথাগুলো আসলে আম খুবই ইম্পোর্টেন্ট। আমরা যদি কনসিডার না করি তাহলে আমাদের ছোট ভুলের জন্য দেখো অনেক বড় ধরনের ক্যাটাস্ট্রফি কিন্তু হতে পারে। সেটা ইম্পর্টেন্স দেওয়ার জন্য বললাম। তাহলে আমাকে লোড ক্যালকুলেট করতে হবে কিন্তু এই বিএনবিসি ফলো করেই, এবং এখানে আমি দেখিয়েও দিলাম যে কোথায় আছে এবং কিভাবে নিতে হবে। এরপরে যদি রুফ স্লোপ আরো বেশি হয় দেখো তখন লাইভ লোড আরো কম নেওয়া যাচ্ছে। বেশি স্লোপ যদি হয় হয়তো মেইনটেন্যান্সের জন্য কম লোড উঠবে, এই কারণে লোডও কম নেওয়া। তারপরে চলে আসো যে আমরা কিভাবে আসলে অন্যান্য লাইভ লোড কিভাবে ক্যালকুলেট করতে হয়, ইমপ্যাক্ট এন্ড ডাইনামিক লোডস কিভাবে নিব, রিডাকশন অফ লাইভ লোড, এটা তোমাদেরকে স্ট্রাকচার অ্যানালাইসিস বিল্ডিং এ আসলে দেখানো হবে। এটা আমরা ট্রাস্ট রুফের জন্য লাইভ লোড রিডিউস করব না। লাইভ লোড আসলে অ্যানালাইসিসের জন্য একটা মাল্টি স্টোরি বিল্ডিং হলে প্রত্যেকটা ফ্লোরেই সেম ম্যাগনিটিউডে লাইভ লোড আসলে আসবে না, এই জন্য আমরা একটু কিছুটা সেই লাইভ লোডকে কমিয়ে নিতে পারি। কোডও সেটা অ্যালাউ করে, সেটা এই ফর্মুলা দিয়ে নির্ণয় করা যায়, যেটার কে আমরা এই যে রিডাকশন অফ লাইভ লোড বলতেছি। যে একটা চারতলা বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরেই সমসাময়িক ওই ম্যাক্সিমাম যে ডিজিগনেটেড লাইভ লোড সেটা আসবে না কখনোই, মানে এটার চান্স খুব কম, এই কারণে আমরা কিছুটা লাইভ লোড কমিয়ে নিতে পারি। ঠিক আছে, এই যে এরপরে তারপরে 2.4 এ দেখো উইন্ড লোড আসছে।
আমরা হচ্ছে এইটারই সবচেয়ে বেশি ইউজ করব। লাইভ লোডও করব অবশ্যই, এটাও করব। দেখবা আমরা কিভাবে উইন্ড লোড ক্যালকুলেট করতে পারি, সেটা আমরা এখানে আমাদের ট্রাস্ট অ্যানালাইসিস এর জন্য শিখতে হবে। তো এই উইন্ড লোড ক্যালকুলেশন ৩ টা মেথডে করা যায়। এখানে দেখতে পাচ্ছ মেথড 1, মেথড 2, মেথড 3। তো এর মধ্যে মেথড 3 হচ্ছে উইন্ড টানেল প্রসিডিউর, যেটা হচ্ছে সফিস্টিকেটেড এবং এটা ভেরি ইম্পর্ট্যান্ট বা ভেরি টল বিল্ডিং এর জন্য আসলে এগুলা করা হয়। আহ, সাধারণ ছোটখাটো স্ট্রাকচারের জন্য এটা করা হয় না, কারণ এটা হচ্ছে ভেরি কস্টলি। আর এসব ফ্যাসিলিটি সব জায়গায় নাই। ইউএস এর মাত্র দু একটা ল্যাবরেটরিতে এই উইন্ড টানেল আছে। সো তুমি বাংলাদেশে চাইলে উইন্ড টানেল টেস্ট করতে পারবে না। তো আমরা আইদার মেথড 1 অথবা মেথড 2, মেথড 2 টাই বেশি ভার্সাটাইল, এটাই আমরা ইউজ করে হয়তো উইন্ড লোড ক্যালকুলেশন করব। তো এখানে আমরা উইন্ড লোড ক্যালকুলেশন যখন করব তখন আসবো। এখন আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি যে আমাদেরকে লোড কোথা থেকে নিতে হবে। ঠিক আছে? এখানে যে দেখো এই ম্যাপও আমাদের লাগবে, বাংলাদেশের ম্যাপে উইন্ডের স্পিড গুলা দেওয়া আছে। যে তুমি যদি গাজীপুরের জন্য ফর এক্সাম্পল একটা স্ট্রাকচার ডিজাইন করতে চাও, সেটাতে তখন উইন্ড স্পিড কত ক্যালকুলেট করতে হবে, কত কনসিডার করতে হবে, এসব ম্যাপে যেমন দেওয়া আছে টেবিলেও দেওয়া আছে। আমরা এগুলা ক্যালকুলেট করে নিব। এখানে দেখো অনেক কমপ্লেক্স ইকুয়েশন দেখা যাচ্ছে। এখন ভয় পাওয়ার কিছু নেই, আমরা সবই দেখব কিভাবে সেগুলার ইউজ করতে হয়। আমাদের জন্য সহজ হবে হচ্ছে এগুলার টেবুলার ফর্মে ক্যালকুলেট করে ভ্যালু দেওয়া আছে, আমরা জাস্ট সিম্পল ক্যালকুলেশনের মাধ্যমেই এই ভ্যালুগুলা নির্ণয় করে নিয়ে আসতে পারবো। তো আমি এখানে সামনে আগাচ্ছি আরো। এই দেখো এই যে বিভিন্ন টাইপের স্ট্রাকচারের জন্য আমার লোডের ভ্যালু কত আসবে টেবিলগুলা থেকে নিতে হবে। মেথড 1, মেথড 2 তে যে টেবিলগুলো ইউজ হয় এখানে সেগুলাই দেওয়া আছে। মেথড 3 তে টেবিল যা ইউজ হয় সেগুলো আসলে এখানে নাই, টেবিল ওখানে তেমন ইউজও হয় না। এরপরে আমি আর একটু ফাস্টার আগাই, আমরা আর্থকুয়েক লোডটাও এখান থেকে কিভাবে ক্যালকুলেট করব। হ্যাঁ, এই যে দেখো টেবুলার ফর্মে বিভিন্ন শহরের জেলা শহরগুলোতে ভ্যালু ভ্যালু উইন্ডের স্পিড কত, বেসিক উইন্ড স্পিড কত দূর আমাকে ডিজাইন করতে হবে সেগুলোও দেওয়া আছে। এরপরে এখানে চলে আসলো আর্থকুয়েক লোড। আর্থকুয়েক লোড 2.5 এ আমার যে কোনো স্ট্রাকচার বাংলাদেশে যে লোকেশনে হবে তার উপরে ডিপেন্ড করে এই যে আর্থকুয়েক লোড আমি ক্যালকুলেট করব। এখানে অনেক কমপ্লেক্স অনেক কিছু দেখানো আছে, ভয়ের কিছু নাই, সবই সহজ হয়ে যাবে। এখানে দেখো আগে বাংলাদেশকে আসলে আহ 3টা জোনে ভাগ করা হতো আগের কোডটাতে, এখন সেটাকে আসলে বেসিক্যালি 4টা করেছে। এখানে এইটাতে আবার এই যে জোন 5 যেটা দেখাচ্ছে এটা আসলে সরি জোন, এই যে এই সুন্দরবন এলাকা যে জোন 2 এর মতো পয়েন্ট 2, এই যে মানে আহ, এটাকে জোন 2 বলি আমরা বেসিক্যালি। এই ওয়েস্টার্ন রিজিয়ন যেটা সেটাকে জোন 1 বলে, মাঝেরটা জোন 2, তারপর হচ্ছে জোন 3, আর ওই যে সাউথ নর্থ ইস্টার্ন পার্ট যেটা আর কি ইস্টার্ন পার্ট আর কি বেসিক্যালি এটা হচ্ছে জোন 4 হয়। আগে এটা 3টা জোন ছিল। ঠিক আছে? তো এই যে সাউথ সাইডে সুন্দরবন যে এরিয়াটা দেখানো আছে এটা আসলে জোন 1 এর মধ্যেই, এই যে জেড ইকুয়াল টু সেটা হচ্ছে 12। তো এই প্রসিডিউর গুলা আর্থকুয়েক ক্যালকুলেশন লোড ক্যালকুলেশন তোমাদের স্ট্রাকচার অ্যানালাইসিস ওয়ানেও খুব ভালোভাবে পড়ানো হবে। দেখবা এই যে কিভাবে আর্থকুয়েক লোড কোন একটা বিল্ডিং স্ট্রাকচারের জন্য বা কোন একটা ট্রাসের জন্য কিভাবে ক্যালকুলেট করতে হয়। তবে ট্রাসে আমরা আসলে আর্থকুয়েক লোড ক্রিটিক্যাল না হয় এটা নাও নিতে পারি, কিন্তু বিল্ডিং এর জন্য তোমাদের আসলে লাগবে এটা। তো আর্থকুয়েক লোড ছাড়াও আরো কয়েক ধরনের লোড আসলে স্ট্রাকচারের উপরে আসে। সেই সেই লোড গুলো আসলে কি কি হয় সাধারণত, একটা হচ্ছে সয়েল প্রেসার আসতে পারে। সুনামি লোডও এখন চলে আসতেছে। ঠিক আছে? সুনামি লোড তার মানে তোমার যদি কক্সবাজার বা উপকূলীয় কোনো জেলাতে একবার উপকূলের নিকটে কোনো স্ট্রাকচার তুমি করো, তাহলে সেখানে যদি আর্থকুয়েক হয়ে সুনামি মানে পানির থেকে যদি সুনামি আসে তাহলে ওয়েভের যে ইম্প্যাক্ট সেই লোডটাও কিভাবে কনসিডার করে ডিজাইন করতে হয় সেসব কিছু আছে। এরপরে তোমার স্ট্রাকচারের ফাউন্ডেশনে বিশেষ করে সয়েল প্রেসার আসতে পারে। উপরে আবার রেইন যদি কোনোভাবে রেইনের যদি অ্যাকুমুলেশন হয়, পানি যদি ছাদের উপর অ্যাকুমুলেট হয় তাহলে সেটার যে লোড সেটাও তোমাকে কনসিডার করতে হতে পারে। এভাবে লোড আমরা ক্যালকুলেট করব। তারপরে আসবো হচ্ছে লোডের কম্বিনেশন। দেখো তোমার স্ট্রাকচার যখন সেলফ ওয়েট তাকে ক্যারি করতে হচ্ছে তখন তার উপরে লাইভ লোড আসতে পারে। তো তার মানে ডেড লোড প্লাস লাইভ লোড দুইটার ইফেক্ট কি হয় সেটা আমাকে কনসিডার করতে হবে। তোমার এই একটা স্ট্রাকচার ফর এক্সাম্পল একটা স্কুল বিল্ডিং বা ইউনিভার্সিটির বিল্ডিং, তোমরা ক্লাসরুমে বসে ক্লাস করতেছো, হঠাৎ করে একটা আর্থকুয়েক চলে আসলো, তাহলে বিল্ডিং এর সেলফ ওয়েট আছে, তার মানে ডেড লোড প্লাস হচ্ছে লাইভ লোড প্লাস হচ্ছে আর্থকুয়েক লোড, তখন এই 3টা লোডকেই কনসিডার করতে হবে। তো এগুলাকে আমরা লোড কম্বিনেশন বলি। ঠিক আছে? এমন হতে পারে যে তোমরা ক্লাস করতেছো একটা ঝড় চলে আসলো, খুব হিউজ ম্যাগনিটিউডের ঝড়, তাহলে ডেড লোড আছে লাইভ লোড আছে আবার উইন্ড লোডও চলে আসলো। তো এইভাবে আমরা লোডকে কম্বাইন করি। ঠিক আছে? সেই লোডের যে কম্বিনেশন তাকে আমরা লোড
কম্বাইন্ড লোড বলি বা লোডের কম্বিনেশন বলি। সো এই লোড গুলাকে আলটিমেটলি আবার কম্বাইনেশনও করতে হয়। যে লোড ডিউ টু এক্সপ্লোশন এগুলা ভেরি আবার এমবাসি গুলার ডিজাইন যদি হয় তখন হচ্ছে এই এক্সপ্লোসিভ লোডও কনসিডার করা হয়। অনেক ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার যেগুলা বাংলাদেশ সরকারের যে সচিবালয়গুলো মনে করে সেগুলা ডিজাইন আমরা ব্লাস্ট লোডিং ও কনসিডার করবো যাতে কেউ এটাকে বোমা মেরে উড়িয়ে নিয়ে দিতে পারে। হ্যাঁ, তাহলে এরপরে আমরা যে কম্বিনেশন করব, এখানে কম্বিনেশনের যে রুল গুলা সেগুলো এখানে বলে দেওয়া আছে এবং তোমাকে অবশ্যই এই কম্বিনেশন গুলো ইউজ করতে হবে। আমি আবারও বলছি, বাংলাদেশের সয়েলেও যদি কোনো স্ট্রাকচার তুমি কনস্ট্রাক্ট করতে চাও তাহলে অবশ্যই এই কম্বিনেশন গুলো ইউজ করে তোমাকে ডিজাইন ক্যারি আউট করতে হবে। প্রথম হচ্ছে উপরের যে লোড গুলো আছে, মেথড গুলো বলা আছে, সেই মেথডে ব্যবহার করে লোড ক্যালকুলেশন করতে হবে। এরপর আবার এই লোডের যে কম্বিনেশন সেগুলো তোমাকে ব্যবহার করতে হবে। যেমন এখানে বেসিক কম্বিনেশন এটা বলা আছে, কম্বিনেশন এই যে দেখতে পাচ্ছ 2.7.3 তে কম্বিনেশনস অফ লোড ইফেক্টস ফর স্ট্রেন্থ ডিজাইন মেথড। আমরা আসলে যে ইউএসডি মেথড, যেটা স্ট্রেন্থ ডিজাইন মেথড বলা হয়, কংক্রিটে আমরা এটাকে আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন বলি, বাট এসিআই কোডে জেনারেলি এটাকে স্ট্রেন্থ ডিজাইন মেথডই বলে। আমরা এখন ইউএসডি বলছি আর কি, ঠিক আছে। আর যদি বেসিক মানে ডব্লিউএসডি ডিজাইন হয় তাহলে আসলে এই যে এই কম্বিনেশন গুলো ব্যবহার করব। হ্যাঁ, তো আমরা এটা আসলে এই যে যদি ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন করি বা অ্যালোবেল স্ট্রেস ডিজাইন করি আর কি, তখন এই 1 থেকে 8 এই কম্বিনেশন গুলো ব্যবহার করব। আর যদি স্ট্রেন্থ ডিজাইন মেথড ব্যবহার করি, স্টিলে যেটাকে আসলে লোড রেজিস্ট্যান্স এন্ড ফ্যাক্টর ডিজাইন বলে, আমরা সেটা শিখবো আজকে। লোড এন্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন। আর কংক্রিটে সেটাকে বলা হয় আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন বা শুধু স্ট্রেন্থ ডিজাইন। এখানে জেনারেলি স্ট্রেন্থ ডিজাইন মেথড বলা হচ্ছে, তো সেটা যদি ইউজ করি তখন আমাদের লোড কম্বিনেশন নিতে হবে এই যে এটার এরকম। এখানে দেখো কয়টা কম্বিনেশন আছে, 7টা। এই 7টা কিন্তু শুধু 7টা না, এখানে আসলে আরো অনেক বেড়ে যাবে। আমার যদি বিল্ডিং স্ট্রাকচার হয় আমাকে এক্স ডিরেকশন এবং ওয়াই ডিরেকশন আসলে কনসিডার করতে হবে। এমনকি আর্থকুয়েকের জন্য আবার ভার্টিক্যাল ডিরেকশনও কনসিডার করা লাগতে পারে যদি সেরকম স্ট্রাকচার হয়। তো তাহলে এখানে যে ডেড লোড, ডি ফর ডেড লোড, এফ ফর হচ্ছে ফ্লুইড প্রেসার, ঠিক আছে। এফ ফর ফ্লুইড প্রেসার। তোমার স্ট্রাকচার যদি ফর এক্সাম্পল আন্ডারগ্রাউন্ড স্ট্রাকচার যদি হয়, আমরা অনেক সময় বিল্ডিং এমন করি যে উপরে 5টা ফ্লোর, তো নিচে আরো 2টা বেসমেন্ট ফ্লোর আছে। সো ওই বেসমেন্ট ফ্লোরে তোমাকে ডেড লোড যেমন কনসিডার করতে হবে, এখানে যে ফ্লুইডের প্রেসার আছে, আন্ডারগ্রাউন্ডে সয়েলে যদি ফ্লুইড থাকে তাহলে তার যে প্রেসার আছে সেটা তোমাকে এখানে নিতে হবে। সরি, আমি একটু ভুল করেছি, এখানে ফ্লুইড প্রেসার বলতে আসলে ফ্লুইড স্টোরেজ স্ট্রাকচার যেটা সেটা, যেমন ওয়াটার ট্যাঙ্ক, আমি ভুল বলেছি, ওইখানে সয়েল প্রেসার আসলে আলাদা করা আছে। এফ মানে হচ্ছে এখানে ফ্লুইড স্ট্রাকচার, ফ্লুইড প্রেসার। তার মানে স্ট্রাকচারে যে সেল ওয়েট সেটা প্লাস হচ্ছে তোমার ওই যে ওয়াটার রিটেনিং স্ট্রাকচার যেমন ওয়াটার ট্যাঙ্ক বা আদার লিকুইড রিটেনিং স্ট্রাকচার যদি হয়, তাহলে সেগুলা ওই ফ্লুইডের যে ল্যাটারাল প্রেসার আসে সেটার প্রেসার কনসিডার করে ডিজাইন করতে হয়। তোমরা 4-2 তে গিয়ে ওয়াটার ট্যাঙ্ক ডিজাইন শিখবা, দেখবা সেখানে এটা কনসিডার করতে হবে। তো 1.4 ডেড লোড প্লাস হচ্ছে ফ্লুইড প্রেসার, এটা গেল। তারপরে হচ্ছে দেখো এই যে 1.2 ডেড লোড প্লাস ফ্লুইড প্রেসার প্লাস হচ্ছে থার্মাল ইফেক্ট যদি থাকে। তোমরা জানো যে থার্মাল ভেরিয়েশনের কারণে মেম্বারে লেন্থ কম বেশি হয়, যে কারণে আসলে ওখানে স্ট্রেস ডেভেলপ করে। তো যদি এরকম তুমি যে স্ট্রাকচার ডিজাইন করছো সেটা যদি থার্মাল কন্ডিশনে সাসেপ্টিবল হয়, মানে তাপের ওঠানামার কারণে সেটার লেন্থ কন্ট্রাকশন, লেন্থ এক্সপ্যানশন যদি সিগনিফিক্যান্ট অ্যামাউন্টে হয়, সেটাও তোমাকে কনসিডার করে ডিজাইন করতে হবে। এর সাথে আছে আরো দেখো 1.6 লাইভ লোড প্লাস হচ্ছে এই যে এইচটা হচ্ছে সম্ভবত আহ কি এটা এইচটা হচ্ছে, এইচটাই মনে হয় হচ্ছে ল্যাটারাল প্রেসার আর কি। আমার এখানে ডেফিনেশন দেখে আসা ভালো ছিল, আমি আমার বইয়ে লেখা আছে, সরি আমি একটু এখান থেকে দেখে বলি তোমাদের। উম, হ্যাঁ, এইচ হচ্ছে ডিউ টু সয়েল প্রেসার, এইচ হচ্ছে সয়েল প্রেসার আর কি, তার মানে ফাউন্ডেশন স্ট্রাকচারের জন্য যেটা সেটা এটা আসবে। আর এফ হচ্ছে প্রেসার ডিউ টু ফ্লুইড, আমি তো পার্থক্য করলাম, এফ হচ্ছে যে ফ্লুইড রিটেনিং যে স্ট্রাকচার সেটার জন্য। আর যদি বেসমেন্ট স্ট্রাকচার হয় ফর এক্সাম্পল বা রিটেনিং স্ট্রাকচার হয়, রিটেনিং ওয়াল ধরো, তাহলে তাদের জন্য হচ্ছে যে এইচ ইউজ করতে হবে, ঠিক আছে। আর ডি হচ্ছে ডেড লোড, এল হচ্ছে লাইভ লোড, এল আর হচ্ছে রুফ লাইভ লোড, এস হচ্ছে স্নো লোড, স্নো লোড আমাদের দেশে নাই। আর হচ্ছে এখানে রিটেনিং রেইন লোড আর কি বা আইস লোড। এখানে যেটা আর আছে সেটা হচ্ছে রেইন লোড বা লাইভ লোড। আমরা কোথায় হারিয়ে গেলাম?
আমরা কম্বিনেশন ছেড়ে অন্য জায়গায় চলে গেছি, সরি। হ্যাঁ, এখানে এই যে আর যদি থাকে, দেখো আর আছে কোথাও, আমাদের এখানে আর আছে রেইন লোড। এই যে কম্বিনেশন 4 এ দেখো আর আছে রেইন লোড, অথবা যে 2 তেও আছে, যখন তুমি রুফ লাইভ লোড নিচ্ছ এল আর, বৃষ্টি হলে সাধারণত রুফে কেউ থাকে না, সেটা কনসিডার করে আইদার রুফ লাইভ লোড নেওয়া হচ্ছে অথবা এই যে রেইন লোড নেওয়া হচ্ছে। এখানে দেখো 6 নম্বরে গিয়ে 5 নম্বরে গিয়ে 1.2 ডেড লোড প্লাস 1.0 আর্থকুয়েক লোড প্লাস 1 ডেড লোড। অনুরূপভাবে 4 এ আছে 1.2 ডেড লোড প্লাস 1.6 উইন্ড লোড প্লাস 1.0 লাইভ লোড প্লাস 0.5 লাইভ রুফ লাইভ লোড অর রেইন লোড। এভাবে আবার কখনো কখনো দেখো আর্থকুয়েক যখন আসে তখন এটার উপরে ফুল ডেড লোড লাইভ লোড নাও থাকতে পারে। সেটার জন্য এখানে যে ডেড লোডটা ইফেক্টটাকে কম করে নেওয়া হচ্ছে, যাতে এখানে আলটিমেটলি মানে ম্যাক্সিমাম যে ইফেক্ট সেটা কনসিডার করা হয়। তো এখানে আমরা যে লোড কম্বিনেশনটা আমাকে নিতে হবে, সেটার ইম্পর্টেন্স বোঝানোর জন্য এতটুকু আলোচনায় আনা। তাহলে আমরা চ্যাপ্টার, এই ভলিউম 2 এর চ্যাপ্টার 2 ইউজ করে আসলে বেসিক্যালি বাংলাদেশের যে কোনো স্ট্রাকচারের জন্য আমরা লোড ক্যালকুলেট করব, ঠিক আছে? এবং সেটা সেই লোডগুলোর আসলে কম্বিনেশনও নিব। তো এখন আমি চলে যাব হচ্ছে বিএনবিসির পার্ট, এটা একটু আমার মনে হয় দেখে আসবো আমরা, তার আগে আমি জাস্ট বের করে রেখে যাই এখানে, ঠিক আছে? স্টিল স্ট্রাকচার কোথায় আছে? masonry, reinforced concrete material, bamboo structure, soil foundation interaction, প্রি-স্ট্রেস কংক্রিট স্ট্রাকচার, স্টিল স্ট্রাকচার। এই যে দেখো, স্টিল বিল্ডিং তুমি যদি ডিজাইন করতে চাও, আবারও বলছি, বাংলাদেশের সয়েলে স্টিল বিল্ডিং যদি ডিজাইন করতে চাও, তাহলে এই চ্যাপ্টার 10 ভলিউম 2 এর স্টিল স্ট্রাকচার চ্যাপ্টারের যে ফর্মুলা গুলো আছে সেগুলো ইউজ করে তোমাকে ডিজাইন ক্যারি আউট করতে হবে। তো আমাদের জন্য আসলে ডিজাইন গাইড হচ্ছে বিএনবিসি। আমরা যে এসসিআই কোড রিইনফোর্স কংক্রিটের জন্য যে ফল তোমাদের দেখাই, সেটা কিন্তু আমাদের জন্য গাইড না। যদিও বা দেখো ম্যাটেরিয়াল স্ট্রেংথের উপরে মানে ফর্মুলা আসলে ডিফারেন্ট হয় না, কিন্তু লোড ডিফারেন্ট হয়, ক্যালকুলেশন মেথড ডিফারেন্ট হতে পারে। সো লোডের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, কিন্তু আমরা যে বুক ফলো করব দেখবা, সেই বুক তো আসলে একজন আমেরিকান রাইটারের লেখা বই। এই বুকটা আসলে একটা আমেরিকান রাইটারের লেখা বুক, ঠিক আছে? ফ্রন্ট কভার যদি দেখাই, যে নাম হচ্ছে উইলিয়াম টি সেগুই, ইনি ইউনিভার্সিটি অফ টেনেসি, ইউনিভার্সিটি অফ মেমফিসের একজন প্রফেসর, এবং এআইএসসি আমেরিকান স্টিল ইনস্টিটিউট, আমেরিকান ইনস্টিটিউশন অফ স্টিল কনস্ট্রাকশন, তার একজন ফেলো বা সিনিয়র মেম্বার আর কি। মানে ওনার রিসার্চ অনেক এক্সপিরিয়েন্স আছে। তো ইনি লিখেছে কিন্তু আমেরিকান যে লোড ক্যালকুলেশন ম্যানুয়াল আর কি, এএসসিই 7 বলে, এই যে এএসসি 7 সেটা ইউজ করে। আর এনারা যেটা ব্যবহার করেছে সেটা হচ্ছে এএসসি ম্যানুয়াল, কারণ এগুলাই হচ্ছে ওদের ডিজাইন গাইডলাইন। কিন্তু আমাদের জন্য, বাংলাদেশের পাবলিকদের জন্য, যদি বাংলাদেশের সয়েলে কোনো স্ট্রাকচার হয়, তার ডিজাইনের জন্য আমাকে অবশ্যই বিএনবিসি হচ্ছে আমার গাইডলাইন। তো আমি আসলে বিএনবিসি তে আমার তো মেইন ইউজ করতে হবে অ্যাকচুয়ালি এই ইকুয়েশন গুলো, ঠিক আছে? কিন্তু এগুলা যে এআইএসসি তেও একই ইকুয়েশন আছে, প্লাস হচ্ছে এই বইয়েও যা আছে, সেটাও তোমাদেরকে একটু রেফার করে দেখাবো আর কি, ঠিক আছে? যাতে তোমরা যখন প্র্যাকটিস করবে, প্র্যাকটিক্যালি যখন এরকম কোন স্ট্রাকচার ডিজাইন করবে, তখন যাতে তোমরা রিলেট করতে পারো আর কি বইয়ের সাথে, এআইএসসি ম্যানুয়ালের এবং বিএনবিসি কোডের আর কি। তো এখানে দেখো স্টিল মেম্বার ডিজাইনের জন্য জেনারেল ডিজাইন কনসিডারেশন কি কি নিতে হবে, ডিজাইন বেসিস কি হবে, তুমি যে এই যে দেখো ডিজাইন বেসিসে বলা আছে ডিজাইন শ্যাল বি মেড অ্যাকর্ডিং টু দ্য প্রভিশনস ফর লোড এন্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর, তার মানে এলআরএফডি, or to the provisions for allowable stress design। তার মানে বিএনবিসি আমাকে allowable stress design মেথডও অ্যালাউ করতেছে, লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন অ্যালাউ করতেছে। এখন কেউ যদি এসডি ফলো করে ডিজাইন করে, দ্যাটস ওকে। কেউ যদি এলআরএফডি ফিলোসফি ইউজ করে ডিজাইন করে, দ্যাটস ওকে টু। তোমার চয়েস আছে, মানে ফ্রিডম আছে এখানে চুজ করার, ঠিক আছে? অনুরূপভাবে এখানে কি কি লিমিট স্টেট কনসিডার করতে হবে, আহ, সবকিছুই দেওয়া আছে। আমি এটাতে আসলে পরে আসবো, আমরা আগে বুকের রেফারেন্সে গিয়ে কি পড়তে চাই আমরা সেখানে যাই প্রথমে। তো এই লোডটা আমি কিভাবে ক্যালকুলেট করব আমি দেখালাম, এখানে তোমাদেরকে বর্ণনা দেওয়া আছে। এরা বেসিক্যালি যে, যেহেতু আমেরিকান রাইটারের বই, আমি আবারও বলছি, ওরা আসলে এএসসি এর যে গাইডলাইন সেটাই ফলো করে লোড ক্যালকুলেশন করবে বলবে। তারপরে যে বিল্ডিং কোড আমেরিকার জন্য, যে এখন যেটা আছে একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড, এই দেখো আইসিসি এর 2019 ভার্সন আছে, এটার পরে 2015ও চলে আসছে। এছাড়াও আরো আছে এই যে মিনিমাম ডিজাইন লোডস ফর বিল্ডিংস এন্ড আদার স্ট্রাকচার, এএসসি 7 যেটা, সেটাও ব্যবহার করে, এটারও 2016 ভার্সন আসছে।
রিসেন্টলি না, আগে আসছে। সো ওইগুলা ইউজ করে তারা আর কি লোড ক্যালকুলেশনের জন্য। আর স্টিল স্ট্রাকচার ডিজাইনের জন্য এআইএসসি ম্যানুয়াল ইউজ করে, বা এআইএসসি গাইডলাইন যেটা আছে সেটা আছে, ইউজ করে। সাইসমিক ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারের জন্য সাইসমিক ডিজাইন গাইডলাইন আছে এআইএসসি। কংক্রিট ডিজাইনের জন্য এসিআই কোড ফলো করে। প্রি স্ট্রেস কংক্রিট ডিজাইন যদি হয় তাহলে পিসিআই স্পেসিফিকেশন আছে। যদি ব্রিজ হয় ফর এক্সাম্পল, তার মানে হাইওয়ে ব্রিজ যদি হয়, তাহলে সেটার জন্য অ্যাস্টো স্পেসিফিকেশন ফলো করতে হয়। তারা যেভাবে অ্যাডপ্ট করে নিয়েছে সেইভাবে। আমাদের জন্য এতগুলা নাই, আমাদের জন্য শুধুমাত্র গাইড হচ্ছে একটা বিএনবিসি। তবে বিএনবিসি তে কোনো গাইডলাইন যদি কোনো স্ট্রাকচারের জন্য না থাকে, তাহলে রিকগনাইজড ওয়ার্ল্ড এর বিভিন্ন জায়গাতে যে রিকগনাইজড কোড গুলা বা স্পেসিফিকেশন ইউজ হচ্ছে, সেটাও তুমি অ্যাডপ্ট করে নিতে পারো, কখন যদি বিএনবিসি তে কোথাও কোনোটা উল্লেখ না থাকে স্পেসিফিক। ঠিক আছে। আর স্ট্রাকচারাল স্টিল বলতে কি বোঝায়, সেটা তো আমি বললাম যে রিইনফোর্সিং স্টিল থেকে স্ট্রাকচারাল স্টিলের ডিফারেন্সটা বলেছি। আর স্ট্রাকচারাল স্টিলের আমরা আসলে যে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট হবে ম্যাটেরিয়াল, স্ট্রাকচারাল স্টিলের বিহেভিয়ার বোঝার জন্য আমরা যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম তোমরা হয়তো রিইনফোর্সিং বারের এটা মেকানিক্স অফ সলিড সেশনালে করেছো। তো এটার এই রিজিয়নটা আসলে বোঝাটা ইম্পর্ট্যান্ট। দেখো, ইলাস্টিক হচ্ছে কোন পর্যন্ত, সেই লিমিট পর্যন্ত যেখানে গিয়ে আসলে স্ট্রেস স্ট্রেইনের প্রপোর্শনাল, তার মানে যে পর্যন্ত আসলে হুকের ল হোল্ড করে বেসিক্যালি। ঠিক আছে, এই পর্যন্ত। এরপরে যে মেকানিজমটা হয় সেটা কি হয়, লোড বাড়তে থাকে না, কিন্তু এটা দেখো ডিফরমেশন নিতে পারে। স্ট্রেইন বাড়া মানে কি, আমার স্ট্রেইন ক্যালকুলেশন করতেছি হচ্ছে স্ট্রেইন ইকুয়াল টু চেঞ্জ ইন লেন্থ ডিভাইডেড বাই অরিজিনাল লেন্থ। তাহলে চেঞ্জ ইন লেন্থ ইকুয়াল টু স্ট্রেইন টাইমস হচ্ছে এল। তো এখানে স্ট্রেইন বাড়তেছে, এটা যে স্ট্রেন বাড়তেছে, এই যে এইটুকু বাড়লো কিন্তু আসলে লোড বাড়লো না বা স্ট্রেস বাড়লো না। তাহলে এইটুকুকে আমরা তখন কি বলতেছি, দেখো প্লাস্টিক রিজিয়ন বলতেছি। এরপরে দেখো এইখানে গিয়ে এটা আবার লোড একটু বেশি নেওয়া শুরু করলো, মানে স্ট্রেস বেশি নিল। তো এখানে যে যেটা হবে, যে পয়েন্টে ম্যাক্সিমাম হবে, সেটাকে আমরা আলটিমেট স্ট্রেংথ বা আলটিমেট লোড ক্যারিং ক্যাপাসিটি বলি। এরপরে গিয়ে এই পর্যন্ত এই রিজিয়নটাকে আমরা বলছি হচ্ছে স্ট্রেন হার্ডেনিং। আর এরপরে গিয়ে দেখো একটা লার্জ স্ট্রেনে গিয়ে, এই যে যে স্ট্রেনটা সেটা কিন্তু লার্জ স্ট্রেনে গিয়ে আমার এই স্টিল যেটা সেটা হচ্ছে টেনশনে ফ্র্যাকচার করে। এই যে যে ফ্র্যাকচার পয়েন্ট, এটাকে আমরা ফ্র্যাকচার পয়েন্ট যদি বলি, তাহলে লার্জ স্ট্রেনে গিয়ে হয়। তো রিইনফোর্সড কংক্রিট আমি এটা এক্সপ্লেইন করেছি যে এতে কি হয় আসলে, যে স্টিলের দেখো এটার যে ইল্ড স্ট্রেস, তার থেকে লোড কিন্তু কখনোই আসলে কমতেছে না, মানে তার স্ট্রেস ক্যাপাসিটি সেটা কিন্তু কমছে না। আমি যদি কনস্ট্যান্টও ধরি, এই যে যতটুকু ইনক্রিজ করতেছে সেটাও যদি নেগলেক্ট করি, তাও দেখো ওই একই স্ট্রেসে এটা কিন্তু অনেক বেশি স্ট্রেইন নিতে পারতেছে, তার মানে এটার ইলংগেশন অনেক বেশি হতে পারবে। তো এই ইলংগেশনটা যে হয়, এটা আমরা হচ্ছে ডাকটাইল বলি, তাই না? যদি এটা খুব বেশি ডিফর্ম হতে পারে, ডাকটাইল হতে পারে, তাহলে এটাকে মানে বেশি ইলংগেটেড হতে পারে, সেই ধরনের ম্যাটেরিয়ালকে আমরা ডাকটাইল ম্যাটেরিয়াল বলি। এবং আমরা সাধারণত স্টিলের জন্য অ্যাকসেপ্টেবল যে ইলংগেশন, পার্সেন্ট ইলংগেশন আমরা বলতে পারি, চেঞ্জ ইন লেন্থ ওভার অরিজিনাল লেন্থ, এই ফ্র্যাকচার পয়েন্ট এটা সাধারণত অরিজিনাল লেন্থের 20% হয়ে থাকে। তার তার মানে কি, তুমি যদি 5 ইঞ্চির একটা বারকে এরকম ভাবে টেনে ছিঁড়তে চাও, তাহলে সেটা অলমোস্ট ছেড়ার পরে যে ইলংগেটেড লেন্থ হবে সেটা হয়ে যাবে অলমোস্ট 6 ইঞ্চ। মানে অলমোস্ট না, আসলে 6 ইঞ্চ হতে হবে, এরকম রিকোয়ারমেন্টই আছে, যাতে করে এটা আমার ডাকটাইল ম্যাটেরিয়াল হয়। তো এখানে এতটুকু তোমাদের জানা আছে, আমরা কোনটা কি পয়েন্ট এবং কিভাবে এটা হয় সেটাও তোমরা জানো, কিভাবে স্ট্রেন ক্যালকুলেট করতে হয়, আইডিয়ালাইজড স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম কি, কোনটাকে দেখো, এই যে এটাকে বলি আমরা হচ্ছে ইল্ড পয়েন্ট, স্টিলে এটাকে ধরা হয় এই যে এফ ওয়াই। আমরা রিইনফোর্সিং বারের জন্য ইল্ড স্ট্রেংথকে কি বলেছিলাম, স্মল এফ ওয়াই। অথচ স্টিলের জন্য এটা কি হচ্ছে, ক্যাপিটাল এফ, কিন্তু এফ ওয়াই। আর আলটিমেট স্ট্রেংথ আমরা রিইনফোর্সিং কংক্রিটে সাধারণত কোথাও ব্যবহার করি নাই, কিন্তু দেখবা স্ট্রাকচারাল স্টিলের জন্য, স্টিল বিল্ডিং এর জন্য বা স্টিল এলিমেন্টের জন্য আমরা এই যে আলটিমেট স্ট্রেংথ সেটাকে এফ ইউ দ্বারা ব্যবহার করব, এবং দুইটারই ব্যবহার আছে ডিজাইনে, আমরা টেনশন মেম্বারের ডিজাইনে এটা দেখতে পাবো। তাহলে ডিফারেন্স গুলা দেখো, স্ট্রাকচারাল স্টিল আর রিইনফোর্সিং স্টিল, তাদের মাঝে ডিফারেন্স আমরা ফর্মুলাতেও রেখেছি, তাদের ডেজিগনেশনও রেখেছি। আলটিমেট স্ট্রেংথ এটা আমরা রিইনফোর্স কংক্রিটে সাধারণত কোথাও ব্যবহার করি নাই। ঠিক আছে, কিন্তু স্ট্রাকচারাল স্টিলে এটার ব্যবহার হবে। তো স্টিলের বিভিন্ন টাইপ আমি এটাও গত ক্লাসে তোমাদের দেখিয়েছি, এআইএসসি এর ম্যানুয়াল থেকেই প্রায় আহ, মানে 20 30 40 রকমের স্টিল তৈরি করা সম্ভব। তার মধ্যে ম্যাক্সিমাম যে তিনটা গ্রেড আমরা স্ট্রাকচারাল স্টিল হিসেবে ইউজ করি, সেগুলা হচ্ছে এটা
ASTM A36 স্টিল, এটার আসলে ডেজিগনেশন ASTM এর দেওয়া। ASTM আমেরিকান সোসাইটি ফর টেস্টিং অ্যান্ড ম্যাটেরিয়ালস, ASTM ম্যাটেরিয়ালের টেস্টিং সম্পর্কে এবং ম্যাটেরিয়ালের কোয়ালিটি কোনটা কতটুকু হবে সেগুলো সাধারণত আমরা ASTM এর যে স্পেসিফিকেশন সেগুলো ফলো করে করি। এই যে কংক্রিটের সিলিন্ডার স্ট্রেংথ টেস্ট, রিইনফোর্সমেন্টের টেনসাইল স্ট্রেংথ টেস্ট আমরা কোন মেথড ফলো করে করি, সেগুলো সব ASTM এর মেথড। তো এই ম্যাটেরিয়ালের ডেজিগনেশন প্লাস হচ্ছে তাদের টেস্টিং মেথড, কোয়ালিটি কন্ট্রোল, এগুলা এএসটিএম স্পেসিফাই করে। তো এটা হচ্ছে এএসটিএম A36 স্টিল, সংক্ষেপে আমরা A36 স্টিল বলি। তার ইল্ড স্ট্রেংথ কত, এবং দেখো তার টেনসাইল স্ট্রেংথ মানে ওই যে FU যেটা, তো উপরেরটা ইল্ড পয়েন্ট, তার মানে সেটা হচ্ছে FY, ক্যাপিটাল FY। আর ইল্ড স্ট্রেংথ যেটা, সরি আলটিমেট স্ট্রেংথ যেটা টেনসাইল স্ট্রেংথ বলছি এখানে, সেটা হচ্ছে FU। তো দেখো এই দুইটাই কিন্তু আমাদের কাজে লাগবে। A36 স্টিলের ইল্ড স্ট্রেংথ হচ্ছে 36 কেএসআই, অথচ তার আলটিমেট স্ট্রেংথ বা টেনসাইল স্ট্রেংথ যেটা সেটা হচ্ছে 58 থেকে 80 পর্যন্ত ভ্যারি করে, কিন্তু আমরা এই লোয়ার লিমিটটাই নিব, 58 নিব। আর তার 8 ইঞ্চ লেন্থে গেজ লেন্থ ইলংগেশন কত পার্সেন্ট হবে, 20%। তোমাদের জন্য এটা একটা গুড কোশ্চেন যে সাধারণত যে কোনো ধরনের ম্যাটেরিয়ালের মানে বিশেষ করে টেনশন ম্যাটেরিয়ালের স্ট্রেংথ স্ট্রেন নির্ণয়ের জন্য গেজ লেন্থ কত রাখা হয়, কত ইঞ্চ নিব, 4 ইঞ্চ, 3 ইঞ্চ, 10 ইঞ্চ, কতটুকু নিব? স্ট্যান্ডার্ড হচ্ছে 8 ইঞ্চ লেন্থে, দেখো এখানে সেটা বলা আছে। আর আরেকটা গ্রেডের স্টিল ব্যবহার করা হয় স্ট্রাকচারাল স্টিল হিসেবে, সেটা হচ্ছে যে A572 গ্রেড 50, আর একটা হচ্ছে A992। তো কোনটার আবার আহ, কোন ধরনের ম্যাটেরিয়াল আসলে প্রিফার করা হয় সেটারও এখানে দেওয়া আছে। আহ এখানে যে স্ট্রাকচারাল বিভিন্ন শেপ দেওয়া আছে দেখো, আমি মনে হয় গত ক্লাস এটাও একটু এক্সপ্লেন করেছিলাম যে এই যে ডব্লু বলা হচ্ছে, এটা হচ্ছে ওয়াইড ফ্লেঞ্জ সেকশন, এই উপরেরটা হচ্ছে ফ্লেঞ্জ, এটা হচ্ছে ওয়েভ, এটা হচ্ছে ফ্লেঞ্জ, এবং এটাকে বলা হচ্ছে ডব্লু শেপ, মানে হোয়াইট ফ্লেঞ্জ শেপ, সেই জন্য এটাকে ডব্লু বলা হচ্ছে। অথচ এটাকে বলা হচ্ছে দেখো আমেরিকান স্ট্যান্ডার্ড এস শেপ, দেখতে কিন্তু কাছাকাছি, বাট এটার ফ্লেঞ্জ ওয়াইড বলে এটাকে বলা হচ্ছে ডব্লু শেপ। এই যে হোয়াইট ফ্লেঞ্জের হোয়াইট থেকে ডব্লুটা আসছে এখানে, ঠিক আছে। অথচ এটা হচ্ছে দেখো এস, এবং এটা এখানে যে স্লোপিং ইনসাইড ফেস থাকে। তো এটা ডেজিগনেশন হচ্ছে W18/50, এটা হচ্ছে ওভারঅল ডেপথ। এই যে টোটাল ডেপথ দেখো +-18 ইঞ্চ, এবং এটা নিউমেরিক্যালি লেখা হয়। কোথাও কোথাও দেখবা যে এই ডেপথ 18.75 ইঞ্চ পর্যন্ত আছে, বাট আমরা এই ফার্স্ট যে ইন্টিগ্রাল পার্ট সেটা দিয়ে এটা ডেজিগনেট করি। তো এই প্রথম যে নাম্বারটা সেটা ইন্ডিকেট করে হচ্ছে এটা টোটাল হাইট কত, আর সেকেন্ড যে ডিজিট আছে এটার হচ্ছে পার ফিটে এটার ওয়েট কত, ওয়েট পার ফিট ইন পাউন্ড। এই ওয়েটটা যেটা দেখায় 50, এটা হচ্ছে 50 পাউন্ড পার ফিট লেন্থ। তার মানে এই বিমটা যদি তুমি সিলেক্ট করো তাহলে এটার প্রতি ফিটের যে ওয়েট সেটা হচ্ছে 50 পাউন্ড হবে, ঠিক আছে। অনুরূপভাবে তাহলে যদি W16/30 একটা সেকশন হয় তাহলে কত হবে, এই বিমের ডেপথ হচ্ছে 16 ইঞ্চ, এটা হচ্ছে 16 ইঞ্চ, আর এটা পার ফিটে এটার ওয়েট হচ্ছে 30 পাউন্ড পার ফিট, এরকম। তো তুমি ম্যাটেরিয়াল যখন সিলেক্ট করবা তখন এটার ওয়েট সম্পর্কে আইডিয়া আসছে। আর আমরা বলেছি সিলেকশনের সময় অবশ্যই আমি লাইটেস্ট সেকশন সিলেক্ট করব যাতে করে এটার ওয়েট কম হয়। ওয়েট কম মানেই ম্যাটেরিয়াল কম লাগবে, তাহলে তোমার ম্যাটেরিয়ালের সেভিংস চলে আসবে, ঠিক আছে। অনুরূপভাবে এখানে আরো কয়েকটা সেকশন দেখানো আছে, একটা হচ্ছে যে দেখো ইকুয়াল লেগ অ্যাঙ্গেল, দুই বোথ সাইডে যদি লেগ গুলা ইকুয়াল হয় তখন সেটাকে ইকুয়াল লেগ অ্যাঙ্গেল বলে, এবং এগুলাকে এক্সপ্রেস করা হয় এল দিয়ে। এল এর ডেজিগনেশনটা কেমন দেখো, L6/6 টাইমস হচ্ছে 3/4। তার মানে যে তখন লাস্টে যে ডিজিট সেটা হচ্ছে এর থিকনেস, এটাতে কিন্তু ওয়েট দেওয়া নাই। আনইকুয়াল লেগ হলে সেটারও ডেজিগনেশন এরকম। আমেরিকান স্ট্যান্ডার্ড চ্যানেল যদি হয় তাহলে দেখো এখানে যে 9 ইঞ্চ হচ্ছে তার ওভারঅল ডেপথ, আর 20 হচ্ছে তার প্রতি ফিটের আসলে ওয়েট। এখানে আরো অনেক সেকশন গুলা দেখানো আছে। আহ, এই সেকশন গুলো আসলে হট রোল প্রসেসিং এ তৈরি করা যায়, আবার কোল্ড রোল প্রসেসিং এও তৈরি করা যায়। আমরা তারও একটু ভিডিও দেখতে চেয়েছিলাম, সম্ভব হলে সুযোগ হলে দেখবো এই ক্লাসের একটু পরের দিকে আর কি। এখানে দেখো যে আমরা বার ব্যবহার করতে পারি, এটা হচ্ছে স্কোয়ার বার, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার বার, এটা হচ্ছে সার্কুলার বার, ঠিক আছে, এগুলো হচ্ছে বার বলা হয়। আর এটা দেখো প্লেট, কখন প্লেট আর কখন বার বলছি, রেক্টেঙ্গুলার সেকশন বাট কখনো প্লেট কখনো বার বলতেছি। যদি তোমার উইডথটা 8 ইঞ্চের চেয়ে কম বা ইকুয়াল হয় তাহলে সেটাকে বলবো বার। অথচ এই কোনো একটা প্লেটের যদি থিকনেস, সরি, উইডথ যদি 8 ইঞ্চের চেয়ে বেশি হয় তখন বলবো প্লেট। এটা হচ্ছে স্টিল পাইপ, এগুলাকে বলা হয় স্ট্রাকচারাল স্টিল সেকশন, হলো স্ট্রাকচারাল স্টিল সেকশন, সংক্ষেপে আমরা বলি হচ্ছে HSS। তাহলে এটা হচ্ছে স্কোয়ার এইচএসএস,
এটা হচ্ছে রেক্টেঙ্গুলার এইচএসএস আর এটা হচ্ছে সার্কুলার এইচএসএস, ঠিক আছে? হলো স্ট্রাকচারাল সেকশনস। এই হচ্ছে ডেজিগনেশন, এগুলার ইম্পর্টেন্স আছে। এছাড়াও আমরা কিছু বিল্ট আপ সেকশন তৈরি করতে পারি। যেমন দেখো, এই আই সেকশনের উপরে ডিপেন্ড করেই আই সেকশনের ফ্লেঞ্জের সাথে আরো একটা প্লেট আমি ওয়েল্ড করে অ্যাটাচ করে দিতে পারি। বটম ফ্লাঞ্জ ওয়েল্ড করে প্লেট অ্যাটাচ করতে পারি। তাহলে ডব্লিউ শেপ উইথ কভার প্লেটস আমরা বলতে পারি। প্লেট গার্ডারস, এই যে আমরা প্লেট গার্ডার ডিজাইন কিন্তু করব। এখানে দেখো দুই ধরনের প্লেট গার্ডার দেখানো হচ্ছে, একটা হচ্ছে আই সেকশন আর একটা হচ্ছে বক্স সেকশন। যেখানে টরশন কম সেখানে সাধারণত আমরা এই প্লেট টাইপ আই সেকশন ব্যবহার করি, যেখানে টরশন আসে সেখানে বক্স টাইপের গার্ডার ইউজ করা হয়। এরপরে যে দুইটা অ্যাঙ্গেলকে আমরা পাশাপাশি ব্যবহার করে ডাবল অ্যাঙ্গেল করতে পারি। এগুলা দেখানোর কারণ হচ্ছে আমি ট্রাস মেম্বার হিসেবে কোনগুলা ব্যবহার করব এবং এগুলো যে ব্যবহার করতে পারি সেটার জন্যই কিন্তু এটা দেখা। মোস্ট অফ দ্য ট্রাসে আমরা আসলে দেখবো আইদার সিঙ্গেল অ্যাঙ্গেল অথবা ডাবল অ্যাঙ্গেল ব্যবহার করি। এরপরে ডাবল চ্যানেলও ব্যবহার করা লাগতে পারে, পার্লিন রাফটার হিসেবে আমাদের ডাবল চ্যানেল চলে আসবে অথবা স্যার, সিঙ্গেল চ্যানেল আসতে পারে। হ্যাঁ, ওই যে বললেন যে মানে এই যে জায়গায় টর্শন বেশি সেখানে এটা ইউজ করি, ওটা আসলে মেইন ফিলোসফি কোনটা, মানে এটা কেন ইউজ করা হয় ওই আই ধরনের? আই সেকশনের যে টর্স টর্স যেখানে আসলে কোন একটা স্ট্রাকচারে ধরো কার্ভড একটা ব্রিজ যদি হয়, তাহলে সেখানে মেম্বার যদি কার্ভড ইন প্ল্যান হয় তাহলে সেখানে ওইটার মধ্যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের পাশাপাশি সেখানে কিন্তু টর্শনও আসে। অথবা এমন হতে পারে যে একটা বিমের উপরে এক সাইডে ক্যান্টিলিভার স্ল্যাব আছে অন্য সাইডে নাই, ধরো জাস্ট উদাহরণস্বরূপ বললাম, অথবা দুই সাইডে যে স্ল্যাব আছে সেটাতে আনব্যালেন্সড মোমেন্ট আসে, তাহলে এই বিমের বা গার্ডারের লেন্থ বরাবর একটা টরশনাল মোমেন্টও আসবে। সো টরশনকে রেজিস্ট করার জন্য তখন আমার এই আই সেকশন যদি ব্যবহার করি, হিউজ সাইজের সেকশন আসবে যেটা আনইকোনমিক্যাল হবে। তো তখন আমি আই সেকশন ইউজ না করে বক্স গার্ডার ইউজ করি, কারণ হচ্ছে বক্স গার্ডারের টরশনাল রেজিস্ট্যান্স বেশি। ক্লিয়ার? জি স্যার। আহ তো এগুলা হচ্ছে হট রোলড স্টিল। আমরা উপরের যে সেকশন গুলা দেখলাম এগুলো সাধারণত হট রোলড স্টিল। রোল মানে হচ্ছে তোমরা যে বাংলাদেশ স্টিল রিরোলিং মিলস, তারপরে কেএসআরএম শুনো, কবির স্টিল রিরোলিং মিলস, এরকম কিছু একটা। যে এই যে যে নামগুলো আসলে স্টিল রিরোলিং মিলস বলে। রিবারের ক্ষেত্রে আমি বললাম স্ট্রাকচারাল স্টিলের এখনো বাংলাদেশে কোনো মানে ওইরকম হট রোলিং মিল হয়েছে বলে আমার জানা নাই। কিন্তু রিবারের রিইনফোর্সিং বারের যে মিল গুলো আছে সেগুলো আমরা ভিজিট করে আসছি। তোমাদেরও আমি একটা ভিডিও দেখাবো যে কিভাবে আসলে করা হয়। তো এটার নামই হচ্ছে হট রোলড সেকশন। আমি কি বলছি, এটা হট রোলড সেকশন। হট, ROLLED, রোলড সেকশন। তো হট রোলিং এর মাধ্যমে করা হয়, তার মানে ব্যাপারটা হচ্ছে আমার একটা যে কোনো সাইজের একটা স্টিল বিলেট আমরা আসলে ইম্পোর্ট করি আহ ব্রাজিল থেকে, ভিয়েতনাম থেকে, ইউএসএ, কানাডা থেকে। আমরা এরকম বিলেট আসলে ইম্পোর্ট করি প্রায় 30 ফিট বা 30 মিটার, নাকি 30 মিটার বা 30 ফিট লেন্থের বিলেট, যেটার ক্রস সেকশন হয় এরকম প্রিজম টাইপের। উপরেরটা সাধারণত সম্ভবত 6 ইঞ্চ বা 8 ইঞ্চ, নিচেরটা এরকম 10 বা 12 ইঞ্চ হয়। আর এটার হাইট থাকে আরো 4-5 ইঞ্চের মতো, ঠিক আছে? তো এরকম একটা প্রিজমেট্রিক শেপের বিলেট স্টিল আমরা ইম্পোর্ট করি। এটাকে আসলে হট করে ফেলি যাতে করে এটা ম্যালিয়াবল হয়, সফট হয় আর কি, যাতে করে এটাকে এখন আমি প্রেসার দিয়ে যে কোনো শেপে নিয়ে যেতে পারবো। এই যে স্টিল শেপ যদি প্রডিউস করতে চাই, প্রথমে এটাকে প্লেট টাইপের ম্যাটেরিয়াল করে ফেলা হয়, তারপর এখানে যে সেটাকে বেন্ড করে এখানে ওয়েল্ডিং করে দেওয়া হয়। এই যে বক্স টাইপের যদি চাই, তাহলে এখানেও প্লেট টাইপের ম্যাটেরিয়াল, এরকম লম্বা প্লেট টাইপের ম্যাটেরিয়াল থাকে, তারপর এটাকে এরকম বাঁকা করে ফেলা হয়। বাঁকা করে ফেলে তারপরে যেখানে যে ইন্টারসেক্টিং পয়েন্ট ধরো সেখানে ওয়েল্ডিং করে দেওয়া হয় লেন্থ বরাবর। এভাবে আমরা আসলে হট কন্ডিশনে, যদি এটা হট হয় তাহলে হয়তো 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, মানে এটা একবারে লিকুইড হয়ে যাবে না কিন্তু সফট হবে, ম্যালিয়াবল যেটাকে বলে, ঠিক আছে? যে এটাকে যে শেপে নিতে চাই পিটিয়ে পাত করা যায়, এক কথায় সায়েন্সে যেভাবে পড়ে আসছো। তো হট রোলিং প্রসেসের মাধ্যমে এই স্ট্রাকচারাল স্টিল গুলো আসলে তৈরি করা হয়। আমি আবারও বলছি, সাধারণত হট রোলিং এর মাধ্যমে স্ট্রাকচারাল স্টিল সেকশন গুলো ইন্ডাস্ট্রিতে ওই স্টিল রোলিং মিল যেগুলো আছে সেগুলাই প্রস্তুত করে থাকে। কিন্তু এছাড়াও কোল্ড রোলিং এর মাধ্যমেও তোমার স্ট্রাকচারাল স্টিল তৈরি করা যায়। কিন্তু হট রোলিং এর চেয়ে কোল্ড রোলিং এর প্রবলেমটা হচ্ছে রোলিং রেসিডুয়াল স্ট্রেস থাকে। তুমি যদি একটা স্টিল প্লেট, সেটাকে ধরো একটা স্টিল প্লেট এরকম আছে, সেটাকে বেন্ড করে জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম অ্যাঙ্গেল বানাতে চাও,
তাহলে কোল্ড অবস্থায় মানে যখন এটা ঠান্ডা, হট করো নাই, তখন কিন্তু এটা ম্যালিয়াবল না। তো তখন যখন এটাকে বেন্ড করবে তখন এই জায়গায় এই যে বেন্ডিং এর এখানে এই আউটার সাইডে এবং ইনার সাইডে এখানে রেসিডুয়াল স্ট্রেস ডেভেলপ করবে এবং এটা ডাক্টাইলিটি কমে আসে। রেসিডুয়াল স্ট্রেস তার মানে তুমি আমি যে অ্যাপ্লিকেশন এটা ইউজ করব সেখান থেকে শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স, বেন্ডিং মোমেন্ট আসার আগেই এখানে কিন্তু এই কনস্ট্রাকশনের সময় বা এটাকে প্রসেস করার সময় কিছুটা রেসিডুয়াল স্ট্রেস এসে যাচ্ছে। তো বড় সাইজের সেকশনকে সাধারণত কোল্ড রোলিং করা হয় না, হট রোলিং করা হয়। তার মানে এটা ইন্ডাস্ট্রিতে হিট দিয়ে এটাকে উত্তপ্ত করে তারপর এটা ম্যালিয়েবল হলে এটাকে তখন বাঁকানো হয়। তো আমি আসলে এটা সম্পর্কে একটু আইডিয়া দিব যে কিভাবে আসলে হট রোলিং এবং কোল্ড রোলিং করা হয়। আমি একটু ভিডিও তোমাদের দেখাবো। তার আগে জাস্ট এখানে একটু কোল্ড রোলিং এর মাধ্যমে যে থিন সেকশন তৈরি করা হয় সেরকম কিছু কয়েকটা ফিগার এখানে যে ফিগার 1.9 এ দেখতে পাচ্ছ। যেখানে ভেরি লাইট সেকশন লাগে। এগুলা হচ্ছে শীট টাইপের ম্যাটেরিয়াল থেকে তৈরি করা হয়। মানে খুবই লাইট এবং এগুলা থিন হয়। ঠিক আছে? তো এইগুলা হচ্ছে কোল্ড রোলিং এর মাধ্যমে জাস্ট প্লেট টাইপের ম্যাটেরিয়াল সেটাকে জাস্ট বাঁকা করাটা সহজ। যেহেতু এটা থিকনেস কম এখানেও রেসিডুয়াল স্ট্রেস আসে কিন্তু এটা এতটা ক্রিটিক্যাল হয় না। তো এই ধরনের কিছু সেকশনের এই যে দেখো এখানে ডাইমেনশনও দেওয়া আছে। কোথায়? এই যে নিচেই আসলে এখানে বলা আছে এগুলা ডেজিগনেশন এ তো দেওয়া নাই। কিন্তু এইগুলা যদি তুমি ডিজাইন ইউজ করতে চাও তখন কিন্তু আবার এআইএসসির যে কনস্ট্রাকশন ম্যানুয়াল আমি তোমাদের গত ক্লাসেও দেখিয়েছি সেটা কিন্তু ইউজ করা যাবে না। এই যে ম্যানুয়ালটা স্টিল কনস্ট্রাকশন ম্যানুয়াল এটা হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশন এআইএসসি বলছি আমরা সহজেই। ঠিক আছে? এই ম্যানুয়াল শুধুমাত্র হট রোলড স্টিল যেগুলো সেগুলোর জন্যই। মানে বড় সেকশন সাইজের। কিন্তু আমরা এখানে যেটা দেখাচ্ছি এই যে কোল্ড রোল সেকশন এইটা ইউজ করতে হবে হচ্ছে এই যে এআইএসসির যে গাইড আছে সেইটা। এআইএসসি হচ্ছে আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউট যেটা এআইএসসি থেকে ডিফারেন্ট। ঠিক আছে? এরা হচ্ছে শুধুমাত্র এই কোল্ড স্টিল নিয়ে আসলে কাজ করে। এরকম লাইটার যে সেকশন গুলা সেগুলা নিয়ে। আর আমরা এই যে হট রোল সেকশনেরই কোন গ্রেডের স্টিল কোন সেকশনের জন্য প্রিফারড ওয়েতে ব্যবহার করা হয় সেটার লিস্ট এখানে দেখো দেখানো আছে। আমরা যে অ্যাঙ্গেল ইউজ করব আমাদের ট্রাসে আমরা আইদার সিঙ্গেল অ্যাঙ্গেল অথবা ডাবল অ্যাঙ্গেলই চলে আসবে। কখনো কখনো হার্ডিন্স ব্রিজ যেমন সেটাতে ট্রাস মেম্বার হিসাবে কিন্তু ওই হোয়াইট ফ্লেন সেকশন ডব্লিউ সেকশন ব্যবহার করা আছে। আবার আরো অন্যান্য ব্রিজ যদি দেখো ব্রিজ যেগুলাতে ট্রাস স্টিল ট্রাস ব্যবহার করা হয়েছে সেগুলাতে দেখবা আহ কোথাও কোথাও বক্সও হয়তো ব্যবহৃত হয়ে থাকতে পারে। বাট আমাদের রুফ ট্রাসে আমাদের ওই হোয়াইট সেকশনে যাওয়ার প্রয়োজন হবে না, অ্যাঙ্গেল অথবা ডাবল অ্যাঙ্গেল সেকশন দিয়ে আমরা করে ফেলতে পারবো যেহেতু রুফ ট্রাস মানে যে লাইটার লোড আসে আর কি, হেভি লোড হয় না সেজন্য এই লাইটার অ্যাঙ্গেল সেকশন গুলাই সাফিসিয়েন্ট হয়। তো অ্যাঙ্গেলের জন্য সাধারণত দেখো কোন গ্রেডের ম্যাটেরিয়াল প্রিফার করা হয়, A36 নাকি A992? আমি যে গ্রেড দেখাইছি উপরে যে সাধারণত কত গ্রেডের ম্যাটেরিয়াল ব্যবহার করে থাকি এই যে টেবিলটাতে যে সাধারণত A36 অথবা A572 গ্রেড 50 আর হচ্ছে A992 এই তিনটার কোনটা দেখো কোন ধরনের এলিমেন্টে কমনলি ইউজ করা হয় সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে। অ্যাঙ্গেল যদি হয় A36, যদি প্লেট টাইপের ম্যাটেরিয়াল হয় A36, এস এম সি আর এমসি যদি হয় A36। এইচপি এর জন্য এই এইচপিটা হচ্ছে পাইল ফাউন্ডেশনের জন্য বেশি ব্যবহৃত হয় সেটার জন্য A572 গ্রেড 50। ডব্লিউ সেকশনের জন্য দেখো প্রিফায়ার্ড স্টিল হচ্ছে A992। তো A992 এর স্টিলের প্রপার্টি গুলো আমরা একটু দেখে আসি। আমার মনে হয় সেই সময় বলতে ভুলে গেছি যে A992 স্টিলের দেখো ইল্ড স্ট্রেংথ 50 কেএসআই আর তার আলটিমেট স্ট্রেংথ এফইউ যেটা সেটা হচ্ছে 65। A572 গ্রেড 50 এর ইল্ড স্ট্রেংথ 50 অথচ এবং তার টেনসাইল স্ট্রেংথ হচ্ছে 65। তো এদের মাঝে আসলে ডিফারেন্সটা কি দেখো, এলংগেশনও সেম কিন্তু এটার ওই যে এল টু টেনসাইল স্টিল রেশিও এটা আসলে A572 গ্রেড 50 এর জন্য ডিফাইন্ড না। এটা আসলে প্রেডিক্ট করা যায় না পারফেক্টলি, কিন্তু A992 যেটা এটার মিনিমাম ম্যাক্সিমাম যে রেশিও এটা আসলে প্রেডিক্ট করা যায়, ম্যাক্সিমাম রেশিও আর কি। ঠিক আছে? আহ আমরা এখানকার কথাগুলো বলে ফেললাম। আম, আমাদের আরো একটা চ্যাপ্টার আসলে পরেরটাও একটু পড়তে হবে আমার মনে হচ্ছে না আমরা টেনশন ডিজাইন টেনসাইল মানে টেনশন মেম্বার ডিজাইনে যেতে পারবো, নেক্সট ক্লাসে হয়তো ওগুলা পড়তে হবে। বাট এই যে ডিজাইন ফিলোসফিতে আমরা আসলে কি কি ফিলোসফি অ্যাডপ্ট করব সেগুলো আমাদেরকে জানতে হবে। তো এটা প্রথমেই আমি লিখে ফেলেছি যে রিকোয়ার্ড স্ট্রেংথ মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু
সরি, মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু অ্যাভেলেবল স্ট্রেংথ। তার মানে যে রিকোয়ার্ড স্ট্রেংথ মানে হচ্ছে ডিমান্ড যেটা আর কি, সেটা হচ্ছে আমার অবশ্যই অ্যাভেলেবল স্ট্রেংথ বা রেজিস্ট্যান্স যেটা সেটা বড় হতে হবে। দ্যাটস দ্য ফান্ডামেন্টাল কনসেপ্ট। তো আমি যদি এখন অ্যাক্সিয়াল ফোর্স নেই, তাহলে আমি বলবো অ্যাক্সিয়াল স্ট্রেংথ মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু অ্যাক্সিয়াল স্ট্রেংথ রিকোয়ার্ড বা ডিমান্ড। শিয়ার ফোর্স রেজিস্ট্যান্স মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু শিয়ার ফোর্স রিকোয়ার্ড। টরশনের ক্ষেত্রেও একইভাবে বলবো, বেন্ডিং এর ক্ষেত্রে একইভাবে বলবো যে বেন্ডিং মোমেন্ট রেজিস্ট্যান্স মাস্ট বি অর গ্রেটার দ্যান ইকুয়াল টু বেন্ডিং মোমেন্ট রিকোয়ার্ড। আর অ্যালোভাল স্ট্রেংথ ডিজাইন মেথড, সেটাতে আমরা কিভাবে বলি দেখো, a member is selected that has cross sectional properties such as area and moment of inertia that are large enough to prevent the maximum applied axial force, shear or bending moment from exceeding the an allowable or permissible value. তো অ্যালোয়েবল ভ্যালু যদি আমরা ইউজ করি তখন এটাকে বলা হয় অ্যালোয়েবল স্ট্রেন্থ ডিজাইন, ঠিক আছে। এই স্ট্রেন্থের জায়গায় আমরা যদি এখন স্ট্রেস ব্যবহার করি তখন বলা হবে অ্যালোয়েবল স্ট্রেস ডিজাইন। তো দুইটাই আসলে আলটিমেটলি একই জিনিস, অ্যালোয়েবল স্ট্রেন্থ বা অ্যালোয়েবল স্ট্রেস। যদি আমি স্ট্রেন্থ ব্যবহার করি তাহলে স্ট্রেন্থ বলবো, আর যদি স্ট্রেস ব্যবহার করি স্ট্রেস বলবো। তো এই অ্যালোয়েবল স্ট্রেন্থ আসলে দেখো কিভাবে পাই। আমার যে নমিনাল স্ট্রেন্থ কোন একটা ম্যাটেরিয়ালের যে আলটিমেট স্ট্রেন্থের, ওই যে এম এন যেটা রিনফোর্স কংক্রিটে ক্যালকুলেট করেছো, এখানে আমরা পি এন বা আরএন বলবো, সেইটাকে সেফটি ফ্যাক্টর দ্বারা যদি ভাগ করি তাহলে অ্যালোয়েবল স্ট্রেংথ আসবে, ঠিক আছে। তো এই সম্পর্কে তোমরা জানো, এখানে আবার রিভিউ করা হয়েছে। কিন্তু এই ফ্যাক্টর ডিজাইন আসলে কি করা হবে, ফ্যাক্টর ডিজাইন আমরা এইখানে একটু পড়বো আসলে। প্লাস্টিক ডিজাইন, দেখো খেয়াল করে, প্লাস্টিক ডিজাইন is based on consideration of failure considerations rather than working load conditions। এখানে আসলে প্লাস্টিক ডিজাইন আর এই যে ইলাস্টিক ডিজাইন দুইটার মাঝে পার্থক্য করি। ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন বা অ্যালোয়েবল স্ট্রেস ডিজাইন, রিইনফোর্স কংক্রিটে আমরা যেটাকে, কাম অন, এএসডি অথবা ডব্লিউএসডি, স্টিলে আমরা এএসডি বলি সাধারণত, অ্যালোয়েবল স্ট্রেংথ অর অ্যালোয়েবল স্ট্রেস ডিজাইন, আর রিইনফোর্সড কংক্রিটে ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন বলি। এটা কিন্তু ইলাস্টিক মেথড। তার মানে আমি ধরে নেই যে মেম্বার গুলা হচ্ছে এলিমেন্ট গুলার বা মেম্বার বিহেভিয়ার ইলাস্টিক, ঠিক আছে, ইলাস্টিক ডিজাইন মেথড। এবং এখানে কি কোন লোডের আন্ডার আসলে ডিজাইন করা হয়, সার্ভিস লোডে। তার মানে সার্ভিস কন্ডিশনে যে লোড আছে সেই লোডের জন্য ডিজাইন করা হয়, তাই না। আর আলটিমেট স্ট্রেংথ ডিজাইন মেথডে সেটা হচ্ছে আমরা প্লাস্টিক ডিজাইন বলি বেসিক্যালি। এটাকে কি ডিজাইন বলা হচ্ছে, প্লাস্টিক ডিজাইন। তো রিইনফোর্সড কংক্রিটে সেটাকে আমরা ইউএসডি বলি, আলটিমেট স্ট্রেংথ বা শুধু স্ট্রেংথ ডিজাইন। আর স্টিলে সেটাকে বলা হয় লোড রেজিস্ট্যান্স এন্ড ফ্যাক্টর ডিজাইন। এখানে সেই কথাগুলোই বলা আছে। আর এই ডিজাইন মেথডটা হচ্ছে প্লাস্টিক বা ইনইলাস্টিক, প্লাস্টিক ডিজাইন মেথড। এবং এইগুলো করা হয় কোন লোডের আন্ডারে, সার্ভিস লোডের আন্ডারে নয়। এখানে লোড নেওয়া হয় তখন ফ্যাক্টর লোড, তার মানে লোডকে ফ্যাক্টর দ্বারা গুণ করে আসলে বাড়িয়ে নেওয়া হয়। সে এই কথাগুলো এখানে একটু বলেছে, আমি জাস্ট একটু পড়ে যাব। প্লাস্টিক ডিজাইন ইজ বেসড অন কনসিডারেশন অফ ফেইলিওর কন্ডিশনস রাদার দ্যান ওয়ার্কিং লোড কন্ডিশনস। তাহলে প্লাস্টিক ডিজাইন আমরা আমার স্ট্রাকচার ফেল করবে সেরকম কন্ডিশন ধরে আমরা কিন্তু ডিজাইন করি। অথচ ওয়ার্কিং স্ট্রেস ডিজাইন বা অ্যালোয়েবল স্ট্রেস ডিজাইনে আমরা ধরি যে সার্ভিস লোডে আমার স্ট্রেস একটা অ্যালোয়েবল স্ট্রেস লিমিটের মধ্যে থাকবে। তো প্লাস্টিক ডিজাইন আসলে কি করা হয়, আমি এই প্যারাটা পড়বো কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই মেথড ফলো করে আসলে ডিজাইন করতে চাই। আমি এসডি মেথড দেখাবো না তোমাদের, এই ট্রাস প্লেট গার্ডের ডিজাইন আসলে আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন মেথড দেখাবো। বাট এই বইয়ে দুইটা মেথডই উল্লেখ করা আছে, প্রত্যেকটা এক্সাম্পল ও দুইটা মেথডেই সলভ করা আছে। সো তুমি যদি চাও যে আমি এসডি মেথডও শিখবো, তুমি সেটা শিখে নিতে পারবে। A member is selected by using the criterion that structure will fail at a load substantially higher than the working load। তাহলে মেম্বারটা যখন সিলেক্ট করব কিভাবে সিলেক্ট করা হয়, এই যে লোডটাকে ফ্যাক্টর করে আসলে বাড়িয়ে নেওয়া হয়। কিন্তু আমি যখন মেম্বারের রেজিস্ট্যান্স ক্যালকুলেট করব তখন ধরবো যে সেটার ফেইলিওর ইজ ইমিনিয়েন্ট, তার মানে ফেইলিওর খুব শীঘ্রই হবে, সেরকম ধরেই আমি ফেইলিওরের মোমেন্ট
দিয়েই আসলে রেজিস্ট্যান্স নির্ণয় করব। আর লোডটাকে আসলে বাড়িয়ে নিব। তাহলে আমি যে লোডটাকে বাড়িয়ে নিলাম, আবার ওই যে নমিনাল যে রেজিস্ট্যান্স সেটাকেও কিন্তু আমরা রেজিস্ট্যান্স ফ্যাক্টর ইউজ করে এটাকে কমিয়ে নেই। তো আলটিমেটলি আমার যে ফ্যাক্টর অফ সেফটি, ফেইলিউরের এগেইনস্ট সেফটি ফ্যাক্টর এই দুই জায়গা থেকে আসে। একটা আসে হচ্ছে লোড ফ্যাক্টর থেকে, আর একটা আসে হচ্ছে এই যে স্ট্রেংথ রেজিস্ট্যান্স কে যে আমরা কমিয়ে নিচ্ছি সেখান থেকে। তো এটার এক্সপ্লানেশনটা একটু পড়ি, দেখো। ফেইলিউর ইন দিস কনটেক্সট মিন্স আইদার কলাপস অর এক্সট্রিম লার্জ ডিফরমেশনস। দেখো, শুধু যে কলাপস করবে মানে আনসেফ ডিজাইন হবে সেরকম হলে আমরা ফেইলিউর বলি না। এক্সেসিভ ডিফ্লেকশন যদি হয়ে যায় তখন এটাকে ফেইলিউর বলতে পারি। The term plastic is used because at failure, parts of the member will be subjected to very large strains, large enough to put the member into plastic range. ওই যে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামে যে প্লাস্টিক রেঞ্জে দেখলাম, সেই জায়গাতে যে চলে যাবে সেটা কিন্তু আমরা অ্যাজিউম করতেছি, কারণ আমরা ইউএসডি মেথডে ধরে নিচ্ছি এটা হচ্ছে প্লাস্টিক ডিজাইন। তার মানে আমার ম্যাটেরিয়ালের ক্যাপাসিটিটা কোন লেভেলে, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের কোন লেভেলে থাকবে, ওই প্লাস্টিক জোনে চলে যাবে। ঠিক আছে, এই যে সি ফিগার 1.3 যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম। When the entire cross section becomes plastic at enough locations, plastic hinges form at those locations, creating a collapse mechanism. এসব আমরা পরের দিকে যখন আস্তে আস্তে করে আগাবো, এই প্লাস্টিক মেকানিজম কি, কিভাবে ফেইল করবে, এসব কিছু চলে আসবে। As the actual loads will pass, sorry, as the actual loads will be less than the failure loads by a factor of safety known as the load factor, members designed this way are not unsafe, despite being designed based on what happens at failure. This design procedure is roughly as follows. তাহলে দেখো, সেফটি ফ্যাক্টর আমার আসলে কোথা থেকে আসতেছে, লোড ফ্যাক্টর যে বাড়িয়ে নিচ্ছি সেখান থেকে। ইন অ্যাডিশন আমরা রেজিস্ট্যান্সটাকেও কিন্তু রেজিস্ট্যান্স ফ্যাক্টর দিয়ে গুণ করে কমিয়ে নিব। তো এই দুই জায়গা থেকে আমার আসলে আলটিমেট স্ট্রেন্থ ডিজাইন মেথডে সেফটিতে থাকবো। অনেকেরই কোশ্চেন আসতে পারে যে স্যার, আমরা ফেইলিউর ক্রাইটেরিয়া ধরে ফেইলিউর করার পূর্ব মুহূর্তে, জাস্ট পূর্ব মুহূর্তে যে স্ট্রেন্থ, সেটাকে আমি তা কোন একটা মেম্বারে ডিজাইন স্ট্রেন্থ ধরতেছি, তাহলে এর চেয়ে লোড যদি একটু বেশি হয়ে যায় তাহলে তো অবশ্যই ফেল করবে। কিন্তু সেই লোডে কিন্তু পৌঁছাতে পারবে না আসলে, বেসিক্যালি পৌঁছাতে কেন, আমরা যে লোডকে অ্যান্টিসিপেটেড যে লোড তার থেকে 1.6 টাইমস, মানে 0.6 60% বাড়িয়ে নিচ্ছে আর কি, লাইভ লোড যদি হয়। অন্যভাবে ডেড লোডকেও 20% বাড়িয়ে নিচ্ছি। তো এই যে এখানে যে অধিক লোড ধরে নিচ্ছি, যেটা আসলে রিয়েলি খুব কমই হবে, আর যদি হয় তখন তোমার স্ট্রাকচার ফেল করবে। তো এই লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর মেথডে আমাদের ডিজাইন মেথডটা কি হচ্ছে, মানে স্টেপ গুলা কি হচ্ছে। ওয়ান হচ্ছে মাল্টিপ্লাই দ্য ওয়ার্কিং লোডস, তার মানে সার্ভিস লোড, যেটা আমি ওই যে বিএনবিসি থেকে পাবো, সেটাকে ওই যে লোড কম্বিনেশন করার জন্য ফ্যাক্টর দ্বারা গুণ করতে হবে। তার মানে যে আলটিমেট স্ট্রেন্থ ডিজাইনের বা লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইনের যে কম্বিনেশন গুলা, সেগুলো আমি ইউজ করতে হবে, তাই এখানে বলা হচ্ছে মাল্টিপ্লাই দ্য ওয়ার্কিং লোডস বাই দ্য লোড ফ্যাক্টর টু অবটেইন দ্য ফেইলিউর লোডস। সেকেন্ড হচ্ছে আমি এটা পেয়ে যাব ডিরেক্টলি ওই লোড কম্বিনেশন গুলা পেলেই, ইউজ করলেই, বিএনবিসি তে যে লোড কম্বিনেশন গুলো আছে সেগুলো ইউজ করলেই আমি এটা পেয়ে যাব। সেকেন্ড হচ্ছে ডিটারমাইন দা ক্রস সেকশনাল প্রপার্টিজ নিডেড টু রেজিস্ট ফেইলিউর আন্ডার দিজ লোডস। তাহলে এইটাই হচ্ছে আমার ডিজাইন। মানে আমি অ্যানালাইসিস শেষ করে এটার যে সেকশন সিলেক্ট করলাম সেটাই হচ্ছে ডিজাইন। ক্রস সেকশনাল সাইজ সিলেক্ট করতে হবে আর কি, এই ফেইলিউর লোড কনসিডার করে। A member with these properties is said to have sufficient strength and would be at the very verge of failure when subjected to factored loads. তাহলে যখন ওই ফ্যাক্টরড লোড তোমার ওই স্ট্রাকচারের উপরে আসবে তখন কিন্তু স্ট্রাকচার ফেল করবে। ঠিক আছে। 3 নম্বরে হচ্ছে সিলেক্ট দ্য লাইটেস্ট ক্রস সেকশনাল শেপ দ্যাট হ্যাজ দ্য লেস প্রপার্টিস। আমরা স্টিল ডিজাইনে আসলে দেখব যে স্ট্রেংথ রিকোয়ারমেন্ট যা, সেই স্ট্রেংথ স্যাটিসফাই করতে হলে কয়েকটা সেকশন সিলেক্ট করা যায়। W16/50, W16/44 দুইটাই স্যাটিসফাই করে, কিন্তু আমি কি বেশি ওয়েটেরটা নিব নাকি কম ওয়েটেরটা নিব? আমার তো ইকোনমির ডিজাইনের একটা ক্রাইটেরিয়া হচ্ছে ইকোনমি অর্জন করতে হবে, তাহলে আমি অবশ্যই লাইটেস্ট সেকশন সিলেক্ট করব। সেইটা এখানে বলা হচ্ছে, সিলেক্ট দ্য লাইটেস্ট ক্রস সেকশনাল শেপ দ্যাট হ্যাজ দিস প্রপার্টিস। এখানে দেখো কি বলছে, মেম্বার্স ডিজাইনড বাই প্লাস্টিক থিওরি উড রিচ দ্য পয়েন্ট অফ ফেইলিউর আন্ডার দ্য ফ্যাক্টরড লোডস বাট আর সেফ আন্ডার অ্যাকচুয়াল ওয়ার্কিং লোডস। তাহলে দেখো, ফেইলিউর যে ফ্যাক্টর লোড সেটাতে ফেল করবে, কিন্তু অ্যাকচুয়াল যে সার্ভিস লোড সেটাতে কিন্তু সেফ। আর এটাই আমরা বলছি হচ্ছে লোড এন্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন, LRFD is similar to plastic design in that strength or failure condition is considered. Load factors are applied to service loads
and a member is selected that will have enough strength to resist the factored loads. In addition, the theoretical strength of the member is reduced by the application of a resistance factor. The criterion thus must be satisfied in the selection of a member is factored load must be less than or equal to factored strength. তাহলে রেজিস্ট্যান্সকে আমি ফ্যাক্টর দ্বারা গুণ করে কমিয়ে নিচ্ছি আর লোডকে ফ্যাক্টর দ্বারা গুণ করে বাড়িয়ে নিচ্ছি। সো এখানে আমার আসলে আলটিমেটলি সেফটি ফ্যাক্টরটা চলে আসতেছে। তো ডিজাইনের যে ক্রাইটেরিয়া এটাই হবে আমার এলআরএফডি তে, এটাই হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া। তো অ্যাক্সিয়াল ফোর্স যদি হয় তাহলে ফ্যাক্টর লোডের যে অ্যাক্সিয়াল ফোর্স তা অবশ্যই অ্যাক্সিয়াল রেজিস্ট্যান্সের চেয়ে ফ্যাক্টরড অ্যাক্সিয়াল রেজিস্ট্যান্সের চেয়ে কম হতে হবে এরকম। তো এখানে দেখো এটাকে সামারাইজ করে এরকম লিখলো যে লোডস টাইমস হচ্ছে লোড ফ্যাক্টরস মাস্ট বি লেস দ্যান অর ইকুয়াল টু রেজিস্ট্যান্স টাইমস হচ্ছে রেজিস্ট্যান্স ফ্যাক্টর। আমি এখানে এত আর ডিটেইল করতে চাচ্ছি না, কিন্তু এইটা একটু বলতে হবে। The factor loads are loads that bring the structure or member to its limit. দেখো এই যে তোমরা লিমিট স্টেটস ডিজাইন সম্পর্কে একটু আইডিয়া পেয়েছো বা এই টার্মটা সম্পর্কে জানো। একটা হচ্ছে যে অ্যালোয়েবল স্টেটস ডিজাইন, একটা হচ্ছে আলটিমেট স্টেটস ডিজাইন, আর একটা হচ্ছে লিমিট স্টেটস ডিজাইন। তো এখানে এই লিমিট স্টেটস ডিজাইন আসলে আলটিমেটলি বিভিন্ন কান্ট্রিতে আসলে বিভিন্ন নামে বলে, সেই জন্যই বলা। সো কানাডাতে যেমন লিমিট স্টেটস ডিজাইন বলে, তো সে ইউএসএ তে সেটাকে লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন বলে। তো বেসিক্যালি দুইটা আসলে সেম জিনিস। আমরা এই যে স্টিলের যে লোড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন করব সেখানে এই লিমিট স্টেট গুলা কনসিডার করেই করব। লিমিট স্টেট বলতে কি বোঝায়, যে একটা স্ট্রাকচারের ফেইলরের যে পূর্ব মুহূর্ত সেই পূর্ব মুহূর্তে তার তোর অ্যাক্সিয়াল ফোর্স কত, ফর এক্সাম্পল কম্প্রেশনে তার অ্যাক্সিয়াল ফোর্স কত। তো এই ফেইলরটা কি শুধুমাত্র এটা টিয়ারিং এর মাধ্যমে হয় নাকি এক্সেসিভ ইল্ডিং হয়ে লার্জ ডিফরমেশন হয়ে গেলেও হয়। আমরা কিন্তু ওই যে উপরে দুইটা ক্রাইটেরিয়া বলেছি, যে ফেইলর মানে শুধুমাত্র কলাপস, মানে এটা ভেঙে চুরমার হয়ে গেল, ফেইল করলো, ক্রাশ হয়ে গেল, বাট ফ্র্যাকচার হয়ে গেল, সেটা না। এক্সেসিভ রিফ্লেকশন হলেও কিন্তু আমরা ফেইলর বলবো। তো যে কোনো একটা স্ট্রেসের বা স্টেটের, সেটা স্টেট যেটা আর কি, মনে করো শিয়ার অথবা অ্যাক্সিয়াল ফোর্স, এটার যে লিমিট স্টেট, তার মানে সর্বশেষ যে পয়েন্ট, তারপরে গেলে যদি আমরা সেই পয়েন্টটা যদি এক্সিড করি আর কি, তাহলে ফেইলর ঘটবে। তো সেই পয়েন্টগুলোকে আমরা লিমিট স্টেট বলি। তো টেনশন মেম্বারের জন্য আমরা আজকের ক্লাসে আর মনে হয় না পারবো, নেক্সট ক্লাসে দেখবা যে দুইটা লিমিট স্টেট আসবে, একটা হচ্ছে ফ্র্যাকচার আর একটা হচ্ছে এক্সেসিভ ইল্ডিং। মানে ইল্ডিং এর এক্সেসিভ ইল্ডিং না, সরি, এক্সেসিভ ডিফরমেশন আফটার ইল্ডিং। তো স্টিল যেহেতু ইল্ডিং এর পরে টেনশনে দেখো খুব লার্জ 20% পর্যন্ত, তার অরিজিনাল লেন্থের 20% পর্যন্ত ইলংগেট করতে পারে। তো হিউজ ডিফ্লেকশন হয়ে গেলে, হিউজ ইলংগেশন হলে সেটা কিন্তু আর সার্ভিসেবল থাকবে না। তো সেটাকে আমরা তখন ফেইলর বলতে পারি, মানে ওই স্ট্রাকচারের ইউজফুল থাকবে না, ইউজ করতে পারবে না, তখন এটাকে আমরা ফেইলর বলবো। আবার এমন হতে পারে যে কোন একটা মেম্বার জাস্ট ডিরেক্টলি আন্ডার টেনশন টিয়ারিং হয়ে যাচ্ছে, তো এটাকে তখন আমরা বলবো ফ্র্যাকচার লিমিট স্টেট। আর যদি যে এক্সেসিভ ডিফ্লেকশন ডিউ টু ইল্ডিং হয়, তখন এটাকে বলবো সার্ভিসেবিলিটি লিমিট স্টেট। তো লিমিট স্টেট আসলে যে তোমাদের ইনফোর্স কংক্রিটও পড়িয়েছি, যে স্ট্রেংথের জন্য যেমন হয়, প্লাস হচ্ছে সার্ভিসেবলের জন্য, সার্ভিসেবিলিটির জন্য হবে। তো রিইনফোর্স কংক্রিটে যেমন ক্রাক আসছিল, স্টিলে সেরকম ক্রাক আসবে না আসলে। ক্রাক আসা মানে কিন্তু ফ্র্যাকচার হয়ে যাওয়া এখানে। সো সেটা আসলে স্ট্রেংথের উপরে ডিপেন্ডেন্ট। আর এই এক্সেসিভ ডিফ্লেকশন স্টিলের জন্য এটাকে আমরা সার্ভিসেবিলিটি লিমিট স্টেট বলবো। ঠিক আছে? তো এখানে দেখো আরো এক্সপ্লানেশন দিচ্ছে কিভাবে। ইন টার্মস অফ সেফটি, দিস লিমিটেড স্টেট ক্যান বি ফ্র্যাকচার, ইল্ডিং or buckling, and the factor resistance is the useful strength of the member reduced from the theoretical value by the resistance factor. The limit state can also be on of serviceability such as maximum acceptable deflection. ঠিক আছে, দেখছো খেয়াল করে, এক্সেসিভ রিফ্লেকশন যদি হয়ে যায় তখন সেটাকে আমরা সার্ভিসেবিলিটি লিমিট স্টেট বলতেছি। তো এই দুইটা লিমিট স্টেটই আমাদের বেসিক্যালি আসলে ডিজাইনে কনসিডার করতে হয়। একটা হচ্ছে সেফ স্ট্রেংথ লিমিট স্টেট, আরেকটা হচ্ছে সার্ভিসেবিলিটি লিমিট স্টেট। এই দুইটা কনসিডার করেই আমরা আসলে ডিজাইন করব। দেখবা টেনশন মেম্বারের জন্য যেটা আসবে, এই দুইটা লিমিট স্টেটই কনসিডার করা হবে। এখন আসছো এখানে আসলে যে আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশন স্পেসিফিকেশন, যেটা আমরা যে ম্যানুয়ালে তোমাদের গত ক্লাসে আমি একটু ওপেন করে দেখিয়েছিলাম, এটাতে যে বিভিন্ন চ্যাপ্টার আছে,
চ্যাপ্টার গুলা প্লাস হচ্ছে কোন চ্যাপ্টার কোন মেম্বারের ডিজাইনের জন্য ব্যবহার করব। আমি আবারও বলছি এএসসি কিন্তু আমাদের জন্য ডিজাইন গাইড না, আমাদের জন্য ডিজাইন গাইড হচ্ছে বিএনবিসি। কিন্তু আমি তোমাদেরকে ডিজাইনে দেখাবো যে টেনশন মেম্বারের ডিজাইনে বিএনবিসি তে যে ফর্মুলা গুলো আছে, এআইএসসি কি সেই একই ফর্মুলা নাকি ডিফারেন্ট? রিইনফোর্স কংক্রিটে আমরা দেখেছি যে বিএনবিসি তে যে ফর্মুলা গুলো আছে এআইএসসি ঠিক ওই ফর্মুলা গুলাই। আসলে ম্যাটেরিয়ালের স্ট্রেংথ তো বা ফর্মুলা তো ডিফারেন্ট হয় না লোকেশন ভেদে, লোডই ডিফারেন্ট হয়ে থাকে, বাট কিছু কিছু ফ্যাক্টর আমাদের জন্য ডিফারেন্ট হতে পারে এই। কিন্তু এই স্টিলে দেখবা যে এক্স্যাক্টলি এআইএসসি তে যা আছে, যে ইকুয়েশন গুলো আছে, আমাদের বিএনবিসি তে অলমোস্ট সেমই আছে, শুধুমাত্র লোড গুলো আমাদের জন্য ডিফারেন্ট। তো লোড লোড যে ক্যালকুলেট করতে হবে প্লাস যে লোডের যে কম্বিনেশন করতে হবে, এটা আমেরিকান এই যে এএসসি 7 অনুযায়ী নিয়েছে, আমরা অবশ্যই এটা বিএনবিসি অনুযায়ী নিব। ঠিক আছে? তারপরে সেফটি ফ্যাক্টর এন্ড লোড কম্বিনেশনস ফর এএসডি সেটাও আমি দেখিয়েছি। বিএনবিসি তে দুই ধরনের লোড কম্বিনেশনই দেওয়া আছে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। তো এই এক্সাম্পলে গিয়ে আমি আসলে একটু কথা বলতে চাই। এক্সাম্পলটা তোমাদের জন্য ছেড়ে দিব নাকি একটা এক্সাম্পল দেখবো? একটা এক্সাম্পল আমরা দেখি এখানে। তার আগে আমি যে কথাটা বলবো যে আমার হয়তো ধরো ট্রাসের জন্যই ডেড লোড আসবে, লাইভ লোড আসবে, উইন্ড লোড আসবে, আর্থকুয়েক লোড আসবে, অন্যান্য লোড, রেইন লোড আসবে ধরবো না আমি, কারণ আমার একটা স্লোপ প্রুফ, এটা বৃষ্টির পানি জমতে পারবে না। ফ্ল্যাট প্রুফ হলে জমে যেতে পারে যদি প্রপার ড্রেনেজ না থাকে। তারপরে টেম্পারেচারের ইফেক্ট আমি নিব না। ঠিক আছে? আমাদের দেশে টেম্পারেচার এত বেশি ড্রাস্টিক্যালি কম বেশি হয় না, যার কারণে যে ইফেক্টটা আসে সেটা আমরা নেগলেক্ট করতেই পারি। তারপরে রুফ ট্রাস যদি হয় এটাতে সয়েল প্রেশার নাই। তারপর হচ্ছে ফ্লুইড প্রেশার, এটা ওয়াটার রিটেনিং স্ট্রাকচার না, ফ্লুইড প্রেশার নাই। তাহলে আমার এই লোড কম্বিনেশন গুলা কিন্তু শর্ট ফর্মে চলে আসবে। বিএনবিসি তে আমরা যে লোড লোড কম্বিনেশন গুলা ছিল, আহ, সেখানে আমরা চলে যাই ব্যাম্বু স্ট্রাকচার চ্যাপ্টার 2 তে লোডস এন্ড লোড কম্বিনেশন, এটা চ্যাপ্টার শেষের দিকে ছিল। আহ, আচ্ছা, আমরা যেহেতু এক্সাম্পল এখানে থেকে দেখব, এখানে দেখি। কিন্তু মানে আমি যেটা আসলে বলতে চাচ্ছি যে আমি 4 ধরনের লোডই যদি আমি কনসিডার করি, তাহলে এই 4 ধরনের লোড মিলিয়ে যে কম্বিনেশন গুলো আছে সেগুলো নিতে হবে, তাই না? তো আমি অ্যানালাইসিস যখন করব তখন কি কম্বাইন্ড কোন একটা লোড কম্বিনেশনের জন্য অ্যানালাইসিস করব নাকি ইন্ডিভিজুয়াল লোড গুলোর জন্য অ্যানালাইসিস করব? মানে আমার মেইন কথা হচ্ছে, মেইন পয়েন্টটা আসলে ওখানে। আমি বিএনবিসি লোড কম্বিনেশনে যাই, তাহলে ক্লিয়ারলি বোঝাতে পারবো। সরি, একটু সময় নিচ্ছি। লোড কম্বিনেশন, এটার সাবজেক্টের গুলো দেখাচ্ছে না। হুম, কম্বিনেশন অফ লোডে এই যে আমরা এলআরএফডি যে লোড কম্বিনেশন স্ট্রেন্থ ডিজাইন মেথডে এখানে চলে আসছি। তো এখানে আমি অ্যানালাইসিস যখন ক্যারি আউট করব, আমার ট্রাস্ট তো অ্যানালাইজ করতে হবে আইদার সেকশন মেথড বা জয়েন্ট মেথডে, করে তার প্রত্যেকটা মেম্বারের অ্যাক্সিয়াল ফোর্স বের করতে হবে, তাই না? তো আমার 4টা লোড আসতেছে একটা ট্রাসে, আমরা যে ট্রাস কনসিডার করব তাতে একটা আসবে হচ্ছে ডেড লোড ডি, আরেকটা আসবে হচ্ছে লাইভ লোড, আরেকটা আসবে হচ্ছে উইন্ড লোড, আরেকটা আসবে হচ্ছে আর্থকুয়েক লোড। বাকিগুলো আমাদের জন্য আসলে ধরলাম আসবে না। তাহলে এই 4 ধরনের লোড কিন্তু আমাকে এই যে যে কম্বিনেশন গুলো আছে সেই কম্বিনেশনের মধ্যে ফেলে আমাকে প্রত্যেকটা কম্বিনেশনের জন্য অ্যানালাইসিস যে রেজাল্ট সেটা নিয়ে আমাকে ডিজাইন করতে হবে। তো একটা হলো ফার্স্ট 1.2 সরি 1.4 ডেড লোড, তার মানে এই যে এটা একটা কম্বিনেশন আসবে, ফ্লুইড প্রেসার আমার এখানে জিরো আসবে না। তারপর একটা আসবে 1.2 ডেড লোড প্লাস হচ্ছে 1.6 লাইভ লোড। আর এই লাইভ লোড মানে আসলে ফ্লোর লাইভ লোড নাই, বাট রুফ লাইভ লোড আছে, তাহলে এটা থাকবে না, এটা থাকবে তখন। তো তাহলে ডেড লোড, এটা আরেকটা কম্বিনেশন পেলাম। তাহলে দেখো এখানে ডেড লোড আসতেছে আবার লাইভ লোড আসতেছে। তাহলে আমি আহ, আমার কয়টা টোটাল অ্যানালাইসিস লাগতেছে সেটা আমি এখানে কাউন্ট করতে চাই। তারপর একটা 1.2 ডেড লোড প্লাস 1.2 রুফ লাইভ লোড প্লাস হচ্ছে 1.2 ফ্লোর লাইভ লোড অর 0.8 উইন্ড লোড। তার মানে এটা আসবে, উইন্ড লোড আসবে যেহেতু রুফ লাইভ লোড আছে আমার, সেটা আসবে। 1.2 ডেড লোড, 1.6 উইন্ড লোড, 1.5 রুফ লাইভ লোড, এটাও আসবে। আমরা যদি আর্থকুয়েক অ্যানালাইসিস করি তখন এটাও আসবে, এটাও আসবে যেহেতু উইন্ড আছে, ডেড লোড আছে, এটাও আসবে যদি আমরা আর্থকুয়েক অ্যানালাইসিস করি। তো ধরলাম যে আমার এই 7টা লিস্ট কম্বিনেশন আসবে, তাহলে 7 ধরনের অ্যানালাইসিস কিন্তু আমার দরকার, তাই না? তো আমি কি তাহলে এই 7 ধরনের লোডের জন্য 7টা অ্যানালাইসিস দিব নাকি এই যে দেখো আমার টোটাল লোড হচ্ছে 4 টাইপের, তাহলে 4টা অ্যানালাইসিস দিব? আমি জাস্ট শুধু ডেড লোডের জন্য এটার অ্যানালাইসিস দিলাম, শুধু লাইভ লোডের জন্য অ্যানালাইসিস করলাম,
শুধু উইন্ড লোড যখন তখন অ্যানালাইসিস করলাম, আর শুধু আর্থকুয়েক লোড যখন তখন অ্যানালাইসিস করলাম। তারপরে আমি এটাকে জাস্ট এই যে তাদের ইফেক্ট কে কম্বাইন করতে পারি কম্বিনেশনের মাধ্যমে। আল্টিমেটলি আসলে এটা দেখো এই যে সুপারপজিশন রুল বলে, সেটা আমি ইউজ করতে পারবো যতক্ষণ আমার ম্যাটেরিয়াল ইলাস্টিক্যালি বিহেভ করে। তার মানে ইলাস্টিক অ্যানালাইসিস মেথড যদি তুমি ইউজ করো তখন সুপারপজিশন করতে পারবে। তার মানে কি করব, যে ডেড লোডের জন্য সেটার অ্যাক্সিয়াল ফোর্স, তার সাথে আমি এই যে এইভাবে অ্যালজেব্রিক সাম করতে পারবো লাইভ লোডের ইফেক্টটাকে। বুঝতে পারছো কি বলছি? তাহলে আমি বেসিক্যালি আমার ডেড লোড আলাদা এপ্লাই করে একটা অ্যানালাইসিস রান করাবো, সেখান থেকে প্রত্যেকটা মেম্বারের অ্যাক্সিয়াল ফোর্স আমি নির্ণয় করে ফেলবো। অনুরূপভাবে সেকেন্ডটাতে শুধুমাত্র লাইভ লোড ব্যবহার করব, তাহলে তার অ্যানালাইসিস করে প্রত্যেকটা মেম্বারের ফোর্স কত আসে সেটা নির্ণয় করব। অনুরূপভাবে উইন্ড লোড এবং আর্থকুয়েক লোড অ্যাপ্লাই করে তাদের ফোর্স নির্ণয় করব। করার পরে তাদের যে ইফেক্ট গুলো আসলো, ধরো ডেড লোডের জন্য অ্যাক্সিয়াল ফোর্স আসছে 14.4 কিপ, এটা হচ্ছে ধরো কম্প্রেশনে আসছে, তার মানে নেগেটিভ। অথচ উইন্ড লোডের জন্য এটা আসছে হলো পজিটিভ 14.4। তো তাহলে যে এই যে 4 নাম্বারটাই যদি ধরি যে 1.2 ডেড লোড প্লাস হচ্ছে 1.6 উইন্ড লোড, তো এইটার নেট ইফেক্ট আসলে কি আসতেছে, দেখো এটা হয়ে যাচ্ছে 0। কিন্তু এটা তো একটা কম্বিনেশনের জন্য গেল, আমার তো আরো 6টা কম্বিনেশন আছে। তার কোনো একটাতে দেখো শুধুমাত্র এই যে এক নম্বরে 1.4 ডেড লোড যেটা আছে, সেটার জন্য এখানে একটা নেট কম্প্রেসিভ ফোর্স আছে 14.4 কিলো নিউটন বা কি। তাহলে আমাকে এই প্রত্যেকটা মেম্বারের এই যতগুলা কম্বিনেশন আছে তার মধ্য থেকে যে ম্যাক্সিমাম যে ইফেক্টটা সেটা আকারে ডিজাইন করতে হবে। এখন এখানে দেখো ট্রাসের টেনশন মেম্বার হবে, কম্প্রেশন মেম্বার হবে। তাহলে টেনশনের ম্যাক্সিমাম ফোর্স আর কম্প্রেশনের ম্যাক্সিমাম ফোর্স দুইটার জন্যই কিন্তু আমাকে ডিজাইন করতে হবে। কারণ আমি বলেছি যে কম্বিনেশনের উপরে ডিপেন্ড করে কোন একটা মেম্বার হয়তো ডেড লোডের জন্য কম্প্রেশনে আসছে, সো উইন্ড লোড আসলে সেটা এই দুইটার ইফেক্টে নেট টেনশনে চলে যেতে পারে। তো তাহলে মানে আবারও বলছি, খেয়াল করে দেখো কিভাবে আমরা অ্যানালাইসিস করব। সফটওয়্যার হলে সফটওয়্যারে তুমি কম্বিনেশন গুলো ডিরেক্টলি দিতে পারো, তাহলে এনভেলপ যে কার্ভ সেটা পেয়ে যাবে। যারা এই টাপস স্টার্ট প্রোতে বিল্ডিং অ্যানালাইসিস শিখতেছো বা শিখছো, সেখানে ওই যে কম্বিনেশন করাটা খুব সহজ। হ্যান্ড ক্যালকুলেশন করা লাগছে না, সফটওয়্যারই তোমাকে করে দিচ্ছে। কিন্তু যদি হ্যান্ড ক্যালকুলেশন করো, আমরা যেমন করব ট্রাস্ট ডিজাইনে, তুমি সফটওয়্যারও করতে পারো, আমরা সফটওয়্যারও চেকেও দিতে পারি। বাট আমরা ম্যানুয়ালি আসলে শিখতে চাই যাতে করে সফটওয়্যারে খুব সহজে এটা প্র্যাকটিস করতে পারি। তো আমরা যখন করব তখন আসলে অ্যানালাইসিস যখন করব তখন এই চারটা লোডের আন্ডারে চারটা অ্যানালাইসিস রান করাবো। তাদের ফোর্সের যে অ্যাক্সিয়াল ফোর্স যেগুলো আসলো সেগুলা, আর এই তারপরে আসলে এই লোডগুলা কম্বাইন করে আমি আসলে নেট ইফেক্টটা বের করব। তারপরে যে ইফেক্ট ম্যাক্সিমাম যে ইফেক্ট কম্প্রেসিভ এবং টেনসাইল ম্যাক্সিমাম যে ফোর্স গুলো আসবে তাদের জন্য মেম্বার সিলেকশনে যাব। তো এখানে বলার উদ্দেশ্য ছিল হচ্ছে এগুলো আর কি। ঠিক আছে, সফটওয়্যারে যদি করো এই কম্বিনেশনের জন্যই ডিরেক্টলি কিন্তু তোমার ইনপুট দেওয়া সম্ভব এবং অ্যানালাইসিস গুলো ডিরেক্টলি এই কম্বিনেশনের আন্ডারেই করতে পারো। সো এটা আর একটা ওয়ে গেল আর কি। তো আমরা ম্যানুয়ালি করলে এভাবে করব। আহ আমি এখানে একটা এক্সাম্পল দেখাতে চাই। এক্সাম্পল প্রথমটাই যদি আমরা দেখি, a column which is a compression member in the upper story of a building is subject to the following loads. Dead load দেওয়া আছে, মানে অ্যানালাইসিস এর পরে আর কি। কলামের যে কম্প্রেশন মেম্বার সেটার শুধু অ্যাক্সিয়াল ফোর্স দেওয়া আছে, বেন্ডিং মোমেন্ট নাই এখানে। তো কলাম মানে হচ্ছে কম্প্রেশন মেম্বার, কিন্তু এখানে আমি আবারও বলছি স্টিলের জন্য কলাম মানে শুধুমাত্র কম্প্রেশন আছে, বেন্ডিং মোমেন্ট নাই। যদি বেন্ডিং মোমেন্ট থাকে দ্যাটস বিম কলাম মেম্বার। ঠিক আছে, ফ্লোর লাইভ লোড 46 কিপ, রুফ লাইভ লোডের জন্য মানে অ্যাক্সিয়াল কম্প্রেশন দেখো, কম্প্রেশন আর টেনশন সেগুলো বলা আছে 19। স্নো লোডের জন্য এই যে দেখো ডেড লোডের জন্য অ্যানালাইসিস করছে আলাদা, লাইভ লোডের জন্য আলাদা অ্যানালাইসিস করছে, রুফ লাইভ লোডের জন্য আলাদা অ্যানালাইসিস হয়েছে, স্নো লোডের জন্য আলাদা অ্যানালাইসিস হয়েছে। এখন এগুলাকে এই যে আমি কম্বাইন করে আসলে আমার নেট ইফেক্ট যেটা সেটা বলতে হবে। কি কি দেখো চাচ্ছে, ডিটারমিন দ্য কন্ট্রোলিং লোড কম্বিনেশন ফর এলআরএফডি এন্ড করেসপন্ডিং ফ্যাক্টর লোড। সেকেন্ড চাচ্ছে if the resistance factor phi is 0.9, what is the required nominal strength. থার্ড হচ্ছে determine the controlling load combination for ASD and corresponding required service load strength. তারপরে বলছে if the safety factor is 1 point phi is 1.67, what is the required nominal strength based on the required service load. পরে সি আর ডি আসলে ASD এর সাথে সম্পর্কযুক্ত, আমরা সেটাতে যাব না, আমরা জাস্ট এ আর বি তে থাকি। কারণ আমি যেহেতু তোমাদেরকে শুধু এলআরএফডি দেখাবো আমরা এটাতেই থাকতে চাই।
সো ইভেন সলিউশনে কি বলছে দেখো, ইভেন দো এ লোড মে নট বি অ্যাক্টিং ডিরেক্টলি অন এ মেম্বার, ইট ক্যান স্টিল কজ এ লোড ইফেক্ট ইন দ্য মেম্বার। আমরা এটা জানি যে রুফে লোড থাকলে সেটার ইফেক্ট কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আলটিমেটলি চলে আসবে, তাই না? সেটা ল্যাটারাল লোড হোক আর গ্র্যাভিটি লোড হোক। This is true of both snow and roof live load in this example. Although this building is subjected to wind, the resulting forces on the structure are resisted by members other than this particular column. মানে এই উইন্ড থাকলে ল্যাটারাল লোড যেটা, সেটার জন্য তো ল্যাটারাল ব্রেসিং বা আমরা শিয়ার ওয়াল এই টাইপ ব্যবহার করি বা মোমেন্ট ফ্রেম ব্যবহার করি। তো সেটার জন্য যে আলাদা কলাম আছে সেটা ইন্ডিকেট করতেছে, মানে উইন্ড লোড আসতে পারে এই বিল্ডিং এ বা আছে, ডেফিনিটলি আছে। সেটার ইফেক্ট এখানে নেওয়া হয় নাই। মানে এই কলাম আসলে সেই উইন্ড লোড ক্যারি করতেছে না, তাই বলছে আরকি। অন্য মেম্বার দ্বারা বা অন্য সিস্টেম দ্বারা উইন্ড লোড রেজিস্ট্যান্স করা হবে। প্রথম কোশ্চেনটা কি? ডিটারমিন দ্য কন্ট্রোলিং লোড কম্বিনেশন ফর এলআরএফডি এন্ড দ্য করেসপন্ডিং ফ্যাক্টর। এটা আসলে এই এএসসি এর যে লোড কম্বিনেশন গুলো আছে, এই যে দেখো, সেই লোড কম্বিনেশন গুলো ওরা আসলে ব্যবহার করবে। ঠিক আছে? এলআরএফডি এর জন্য। এলআরএফডি এর জন্য এই যে এখানে দেওয়া আছে এইগুলো। 1.4 dead load, 1.2 dead load plus 1.6 live load, 0.5 roof live load or snow load or rain load. এটা নর্থ আমেরিকায়, ওখানে স্নোফল হয়, এজন্য স্নো লোড আছে। আমাদের দেশে স্নো নাই, এজন্য বিএনবিসি তে স্নো লোড কোথাও উল্লেখও নাই মনে হয়। The controlling load combination is the one that produces the largest factor load. We evaluate each expression that involves dead load D, live load resulting from occupancy L, roof live load LR and snow load S. তো দেখো, কম্বিনেশন 1 এটা হচ্ছে 1.2 ডেড লোড, তাহলে 1 পয়েন্ট সরি 1.4 ডেড লোড, সেটা করলে 152.6 আসলো। তারপরে কম্বিনেশন 2 তে আসছে 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড, 1.5 রুফ লাইভ লোড অর স্নো লোড অর রেইন লোড। তো এখানে আসলে স্নো লোডও দেওয়া আছে, স্নো লোডের সাথে রুফ লাইভ লোডও দেওয়া আছে। তাহলে কোনটা বেশি ইম্প্যাক্ট দিবে আমি সেইটা নিব। দেখো, রুফ লাইভ লোড অর স্নো লোড দুইটাই আছে এখানে আমাদের দেওয়া, তাহলে যেটা ইম্প্যাক্ট বেশি সেটাই নিব। বিকজ এস ইজ লার্জার দ্যান এল আর অ্যান্ড রেইন লোড ইজ জিরো, উই নিড টু ইভালুয়েট দিস কম্বিনেশন অনলি ওয়ান্স ইউজিং এস। যেটা লার্জার সেটা নিয়ে একবারে ডিফাইন করে ফেললাম। কম্বিনেশন 3 এভাবে নিয়ে ফেলো। এই যে দেখো, 1.2 ডেড লোড, 1.6 স্নো লোড প্লাস 0.5 লাইভ লোড। এটা হচ্ছে লাইভ লোড, কিন্তু ফ্লোর লাইভ লোড, রুফ লাইভ লোড না। এখানে আসলো তোমার হচ্ছে আলটিমেটলি 185.8। আচ্ছা, আমি এখানে একটা বিষয় আসলে একটু এমফাসাইজ দিতে চাই। আমাদের দেশে যে রুফ লাইভ লোড যেটা 20 পিএসএ বলা আছে, এখানে আমি আমাদের প্রফেসর মোজাম্মেল স্যারের সাথেও স্যারের লেকচার থেকেও শুনেছি, এবং এটা রিজনেবল আসলে, যে রুফ লাইভ লোড যে 20 পিএসএফ দেওয়া আছে, আমাদের দেশে রূপ কিন্তু অনেক অনেক পারপাসে এখন ইউজ হয়। যদি ওই বাড়িতে বিয়ে হয় ফর এক্সাম্পল, সবাই তখন রুফে, তার মানে 20 পিএসএফ যেটা ধরা তার চেয়ে অনেক বেশি লোড তখন চলে আসে। সো নর্থ আমেরিকান কালচারে আসলে রুফটাকে এভাবে ইউজ করে না। রুফ হচ্ছে মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টের জন্য রুফ ইউজ করে, এবং সেটা ডিজাইন আসলে ডিফারেন্ট, ঠিক আছে? বা রুফে আসলে কোনো ধরনের ফাংশন করে না এক কথায়, জাস্ট মেইনটেনেন্স এর জন্য, অথবা যে মেকানিক্যাল ইকুইপমেন্ট ওটার উপরে আবার থাকে সেইগুলো দেখার জন্য যাওয়া হয়, জন্য ওখানে রুফ লাইভলিহুড করা ধরা হয় কম। কিন্তু আমাদের দেশে প্রায় প্রত্যেকটা বিল্ডিং এর উপরেই তোমার হচ্ছে, তুমি ধরে নিতে পারো যে সেখানে একটা প্রোগ্রাম হবে এবং যেখানে লার্জ সমাগম হবে। তো স্যারের সাজেশন ছিল এরকম যে আমরা ওই রুফ লাইভ লোড 20 পিএসএফ না নিয়ে, মানে 1 কিলোনিউটন পার স্কয়ার মিটার, অ্যাপ্রক্সিমেটলি 20, আসলে 20.9 আসে। তো এটা না নিয়ে বরং এটাকে 40 পিএসএফ ফ্লোর লাইভ লোডের মতো নিতে পারি, তাহলে আমরা আরো সেফ সাইডে থাকবো। আবার বাংলাদেশে এখন ওই যে রুফ গার্ডেনিং খুব জনপ্রিয়তা পাচ্ছে। আমি জানি না বিএনবিসি তে সব কনসিডার করেছে কিনা, বাট তোমরাও যেহেতু ডিজাইন করবে প্র্যাকটিক্যালি, হয়তো স্টিল বিল্ডিং কেউ কেউ ডিজাইন করতে পারো, বা রিইনফোর্স কংক্রিট বিল্ডিং অবশ্যই ডিজাইন করবা, তখন এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। রুফ কিন্তু তোমার বেশিরভাগ জায়গাতে এখন ওই যে গার্ডেনিং হচ্ছে, তার মানে প্রচুর পরিমাণের ডেড লোড বলতে পারো, সয়েল নিয়ে ওখানে জমা করতেছে আর কি, ঠিক আছে? তো সেগুলা কিন্তু অবশ্যই তোমাকে ডিজাইনে কনসিডার করতে হবে। তো এই সব মিলিয়ে আলটিমেটলি রুফ লাইভ লোড 20 পিএসএফ না ধরে 40 পিএসএফ ধরাটাই ওয়াইজ আমার মনে হয়। মানে এটা এখানে মনে পড়লো বলে নিলাম। অনুরূপভাবে কম্বিনেশন 4 থেকে দেখো, এই যে 1.2 ডেড প্লাস 1.1 উইন্ড প্লাস 0.5 লাইভ প্লাস 0.5 রুফ লাইভ লোড। আচ্ছা, কখন কোনো একটা লোড কম্বিনেশনে ধরো এই যে উইন্ডের ইফেক্ট এখানে আসলে জিরো,
তাহলে সেটা বাদ দিয়ে কিন্তু আমরা এই কম্বিনেশন আসলে নিতে পারি। সো এখানে উইন্ড লোড যে ইফেক্ট দেখো আসলে কি বলা হচ্ছে? দিস এক্সপ্রেশন রিডিউসেস টু 1.2 ডেড প্লাস 0.5 লাইভ প্লাস 0.56, কারণ এখানে উইন্ড ফোর্স এর ইফেক্ট দেওয়া নাই। তার মানে আমরা 0 ধরতে পারি। And by inspection we can see that it produces a smaller result than combination 3. সো কোন একটা লোড যদি প্রেজেন্ট না থাকে তাও কিন্তু সেটাকে 0 ধরে তোমার ওই লোড কম্বিনেশনটা কনসিডার করতে হবে। আমার কথাটা ক্লিয়ার কিনা? যে কোন একটা লোডের, তোমার একটা স্ট্রাকচার যদি কোনো লোডের আন্ডারে না থাকে, মানে কোন ধরনের লোড যদি স্ট্রাকচারে নাও আসে, তাহলে ওই লোডটাকে 0 ধরে অন্য যে লোডগুলা প্রেজেন্ট আছে সেগুলা ধরে ওই কম্বিনেশনটা কিন্তু কনসিডার করতে হবে। অনুরূপভাবে কম্বিনেশন 5 থেকেও আমরা একটা ইমপ্যাক্ট পেয়ে গেলাম। আর্থকুয়েক লোড যেহেতু দেওয়া নাই 0, তাহলে সেটাও আসলে স্মলার রেজাল্ট প্রডিউস করতেছে ওই যে উপরের গুলার তুলনায়। কম্বিনেশন 6 আর 7 আসলে বেসিক্যালি উইন্ড লোড আর লাইভ লোড সেট এর জন্য একই নিয়েছে। বাট যেহেতু উইন্ড লোড লাইভ লোড 0, তার মানে 0.9 ডেড লোড, এটা আসলে অনেক কম হবে। তো কন্ট্রোলিং ইফেক্ট তাহলে আসলে কোনটা হচ্ছে? দেখো এইগুলোর মধ্যে ম্যাক্সিমাম অ্যাক্সিয়াল ফোর্স কোনটা আসছে? কম্বিনেশন 1 এ আসছে 152.6, কম্বিনেশন 2 তে আসছে 214.4, আর কম্বিনেশন 3 তে আসছে 185.8। আর বাকি যে 3 4 5 6 7 কম্বিনেশন গুলো আছে এগুলো আসলে আরো স্মলার ইফেক্ট দেয়। তাহলে ম্যাক্সিমাম কন্ট্রোলিং কম্বিনেশন হচ্ছে কম্বিনেশন 2। তো তাহলে এখানে দেখো অ্যানালিসিসটা আসলে ইন্ডিভিজুয়াল লোডের আন্ডারে করে তারপরে এটার কম্বিনেশন করে আসলে নেট ইফেক্টটা দেখা হচ্ছে, এবং সেটার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা নিয়ে কিন্তু আমাকে ডিজাইন করতে হবে। তো এটা তো গেল জাস্ট একটা কম্প্রেশন মেম্বার যেখানে বেন্ডিং মোমেন্ট নাই। বেন্ডিং মোমেন্ট থাকলে সেটাকে কিভাবে আমরা কম্বাইন করব? তো এটার জন্য যে কম্বিনেশন রুল এবং সফটওয়্যার এগুলার খুব ভালো অ্যানালাইসিস করে। সবগুলা লোডের আন্ডারে তোমার ইফেক্টটা নিয়ে এসে হচ্ছে এনভেলপ কার্ভটা দেয়। মানে কোন একটা বিম ডিজাইনের জন্য ফর এক্সাম্পল ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট, মিনিমাম, হয়তো পজিটিভ বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোডের জন্য, অথচ নেক্সট ম্যাক্সিমাম নেগেটিভ মোমেন্ট হচ্ছে হয়তো ধরো ডেড লোড প্লাস আর্থকুয়েক লোডের জন্য। সো এই আহ, কোন এক জায়গার কোন একটা বিমের পজিটিভ মোমেন্ট একটা লোড কম্বিনেশনের জন্য গভর্ন করতে পারে, আবার ওই বিমেরই নেগেটিভ মোমেন্ট হচ্ছে অন্য আরেকটা কম্বিনেশনের জন্য গভর্ন করতে পারে। তো এইভাবে তোমাকে আসলে যতটা কোয়ান্টিটি, এক কথায় ততটাই প্রত্যেকটাই কম্বিনেশন গুলো থেকে নিতে হবে, যেটা সফটওয়্যার খুব সহজেই করে দেয়, কিন্তু মেকানিজমটা যে সেটা তোমাদের দেখাইলাম। তো সফটওয়্যারে আসলে যখন ডিজাইন করবা বা অ্যানালাইসিস করবা, ও কিন্তু তোমাকে এনভেলপ কার্ভ দিতে পারে। শিয়ার ফোর্স বলো, অ্যাক্সিয়াল ফোর্স বলো, বেন্ডিং মোমেন্ট বলো, সবগুলোর জন্য দিতে পারে। তো আমরাও চেষ্টা করবো আমাদের ক্লাসে একটা ট্রাস, এটা বিভিন্ন কম্বিনেশনের মাধ্যমে অ্যানালাইসিস করে, আর আমরা তো ম্যানুয়ালি করবোই। ঠিক আছে? সো ম্যানুয়ালি চেক ক্যালকুলেশনের সাথে ম্যানুয়াল ক্যালকুলেশনের সাথে আম, তোমার যে সফটওয়্যার ক্যালকুলেশন সেগুলোর ডিফারেন্সটা কেমন, আলটিমেটলি আদৌ আছে কিনা কোনো ডিফারেন্স, সেগুলো আমরা চেক করতে পারবো। তো এটা হচ্ছে ফার্স্ট অ্যান্সার হচ্ছে যে কম্বিনেশন টু কন্ট্রোলস এন্ড দ্য ফ্যাক্টর লোড ইজ 214.4 কিপস। বি তে কি চাওয়া হয়েছিল? যে ইফ রেজিস্ট্যান্স ফ্যাক্টর ইজ 0.9, হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড নমিনাল স্ট্রেংথ? তো আমাদের এখানে যে ইকুয়েশনটা আসলে আহ, এই যে বেসিক ইকুয়েশন দেখো, যে রেজিস্ট্যান্সটা আমরা আসলে এইভাবে লিখতে পারি। আমাদের মেইন ইয়াটা হচ্ছে যে রেজিস্ট্যান্স ফ্যাক্টর টাইমস হচ্ছে নমিনাল রেজিস্ট্যান্স মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এই যে আর ইউ, রিকোয়ার্ড বা ডিমান্ড স্ট্রেংথ। তো এটাকে উল্টা লিখেছে এখন, যেহেতু আমার এই রিকোয়ার্ড স্ট্রেংথ বের করতে হবে। তো আলটিমেটলি এই যে দেখো আর এন কত পেয়ে গেলাম, এই যে ডিমান্ড হচ্ছে 214.4 কিপ, ফি হচ্ছে 0.9, আর আর এন হচ্ছে বের করতে হবে রিকোয়ার্ড নমিনাল স্ট্রেংথ কত। তাহলে অ্যাকচুয়াল ইফেক্ট হচ্ছে দেখো 214.4 কিপ, অথচ তুমি যে মেম্বারটা ডিজাইন করবা সেই মেম্বারের রেজিস্ট্যান্স কত হতে হবে? মিনিমাম হচ্ছে 2.38 কিপ, তার চেয়ে বেশি বা ইকুয়াল, মানে এটা মিনিমাম, তার মানে এটার ইকুয়াল বা তার চেয়ে বেশি হতে হবে এক কথায়। তো আমি যদি আবার এটা 238 কিপ স্ট্রেন্থ দরকার, কিন্তু আমি এমন একটা সেকশন সিলেক্ট করেছি যেটা নিতে পারে ধরো 438 কিপ, তাহলে কি হলো? আমি অবশ্যই সেফ সাইডে থাকলাম, কিন্তু কি হবে? আনইকোনমিক্যাল ডিজাইন হবে। এজন্য ওই যে ডিজাইনে গিয়ে দেখবা যে আমরা এটা সেফ তো রাখবোই, আবার লাইটেস্ট সেকশন সিলেক্ট করব যাতে ইকোনমিক্যাল সিলেকশন হয় বা ইকোনমিক্যাল ডিজাইন হয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই বলবো। আহ, আমরা আমার টার্গেট যা ছিল আমি সেভাবে আগাতে পারি নাই, টেনশন মেম্বার ডিজাইন আজকে শুরু করতে চেয়েছিলাম, আমরা নেক্সট ক্লাসে সেটা থেকে শুরু করব, ঠিক আছে? বাট এই স্যার আলোচনাগুলো ইম্পর্টেন্ট ছিল। কম্বিনেশনের ফর্মুলা গুলো সাপ্লাই
সরি, বুঝতে পারিনি তোমার কথা। স্যার কম্বিনেশনের যে ফর্মুলা গুলো দেখা যায় 7টা, এগুলো সাপ্লাই দেওয়া হবে মানে আমাদের কুইজের মধ্যে, না আমরা এটা মাথায় রাখতে মুখস্থ করতে হবে? তোমাকে বিএনবিসি আমি যদি নিয়ে আসতে বলি, তাহলে বিএনবিসি তে যে ইনফরমেশন দেওয়া আছে আমি সেটা দিয়ে দিব না। বুঝতে পারছো কথা? জি তুমি যখন স্যার। প্র্যাকটিস করবে তখন তো বিএনবিসি তোমার হাতের মাথায়, কোনো ফর্মুলাই মুখস্থ করা লাগছে না। ঠিক আছে, ডিজাইনের অ্যানালাইসিস এ লোড কম্বিনেশন। কিন্তু কুইজের সময় তোমাদের যদি বলি যে এটা বিএনবিসি অ্যালাউড বা নিয়ে আসতে হবে, আমি আসলে নিয়ে আসতেই বলবো, তাহলে অবশ্যই তোমাকে আমি ফর্মুলা দিয়ে দিব না, বিএনবিসি থেকে নিতে হবে।